হ্যালো, সেলেস্টিয়াল লায়ন ফ্যাসিলিটি, অ্যালেক্স অ্যাম্ব্রোস্টোর ফোনের উত্তর দিল। শেরাটন সাউথ রিভার হোটেলের 1302 নম্বর রুমে আমার এক বাক্স কন্ডোম এবং 2টি প্যাক টিস্যু দরকার। তাড়াতাড়ি করুন। কলার কেটে দিল। অ্যালেক্স মাথা নাড়ল। মানুষ কখনোই প্রস্তুত হবে না। সে গোছগাছ করে, রেইনকোট পরে তার বৈদ্যুতিক বাইকে চড়ে নদীর দক্ষিণ তীরে শেরাটন হোটেলের দিকে চলে গেল। রাত 9টা বাজে এবং প্রবল বৃষ্টি হচ্ছিল, এবং প্যান্ট এবং জুতা শীঘ্রই বড় এবং ভারী হয়ে উঠল। সম্মানের বশে, মাল তখনও শুকিয়ে গেল, কিন্তু আর দেরি করার সাহস হলো না, তাই দৌড়ে হোটেলে গেল। যখন তিনি 1302 নম্বর রুমে পৌঁছান, তিনি দরজায় টোকা দেন এবং এটি দ্রুত খুলে যায়। হ্যালো, এখানে তোমার। অ্যালেক্স হতবাক হয়ে চুপ হয়ে গেল। তার সামনে থাকা ভদ্রমহিলা আর কেউ ছিলেন না, তার প্রিয় প্রণয়ী। তিনি একটি সাদা পোশাক পরেছিলেন, তার লম্বা, কালো, তার আকারে কয়েকটি চুল দৃশ্যমান ছিল। জেল আর শ্যাম্পুর মৃদু গন্ধ তার নাকে আঘাত করছিল। ক্যাথি, তুমি এখানে কি করছো? সে অবিশ্বাসের চোখে তার দিকে তাকালো, এখনো কিছু অনুভব করছে। আপনি এখানে কি করছেন? খাটটি জিজ্ঞেস করল। তার হৃদয় ভেঙে গেল, এবং তিনি রুমে একটি ছোট পদক্ষেপ নিলেন। তার মন ফাঁকা হয়ে গেল এবং তারপর ঘুরে বেড়াতে লাগল। কি সমস্যা? আলখাল্লা আর চপ্পল পরা আরেকটা ছেলে দরজার দিকে এগিয়ে গেল এবং অ্যালেক্স তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। তুমি, আমার মেয়েকে স্পর্শ করার সাহস! অ্যালেক্স তার ভিতরের ক্ষোভকে ধরে রাখতে পারে না এবং বিলির প্রতি অভিযোগ করে, তাকে একটি পাঠ শেখানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। থামো! ক্যাটি অ্যালেক্সের সামনে এগিয়ে যায়। সংক্ষিপ্ত আতঙ্কের পরে, তিনি কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেতে পরিচালনা করেন। তার গোপন প্রেমিকা তার বিশ্বাস সম্পর্কে জানতে পেরেছিল, এটি লুকানোর চেষ্টা করার কোন অর্থ ছিল না। তিনি সরাসরি তার দিকে তাকালেন। অ্যালেক্স, আমাদের আলাদা হতে হবে। ব্রেক আপ! অ্যালেক্স হতবাক হয়ে গেল। সে বড় চোখ করে ক্যাথির দিকে তাকালো। ক্যাথি, আমরা 1 বছরেরও বেশি সময় ধরে একসাথে আছি। তুমি কি এখন আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে? হ্যাঁ, আমাদের আলাদা পথে যেতে হবে। তিনি তার সাথে ক্রমাগত চোখের যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তীব্র ক্ষোভের সাথে কথা বলেছিলেন। আপনি কি অবাক হয়েছেন? তোমার কাছে টাকা নেই, অ্যালেক্স? আপনি সবে এমনকি কিনতে পারেন। সবচেয়ে সস্তা প্রয়োজনীয়তা। আমাদের কখনোই ভালো কিছু নেই। যতদিন আমি তোমার সাথে আছি, মানুষ সবসময় থাকবে। আমাকে দেখে হাসুন, এবং আমি যে জীবন চাই তা নয়। আমি এইভাবে দারিদ্র্যের মধ্যে বসবাস করতে খুব ভালো। আমিও ছিলাম। আমি যখন আমার নতুন বছরে ছিলাম তখন ভোলা, এবং আমি নিজেকে আপনার মতো একজন হেরে যাওয়া লোকের সাথে থাকতে দিয়েছিলাম। সে বিলির বাহু জড়িয়ে ধরে অ্যালেক্সকে বলে, বিলি এখন আমার প্রেমিক। এখন থেকে আমি তোমার সাথে কিছু করতে চাই না। আমাকে আর বিরক্ত করবেন না। ওয়েল, মনে হচ্ছে আপনি এখন তার বিদায়। বিলি অ্যালেক্সের দিকে তাকালো একটা মৃদু হাসি দিয়ে। অ্যালেক্স, তার প্যান্ট এবং জুতাগুলিতে মাটির দাগ সহ রেইনকোট পরে দাঁড়িয়ে, ক্যাথিকে ঠিক বলেছিল। তিনি সম্পূর্ণভাবে পরাজিত ছিলেন। বিলি তার হাত থেকে প্লাস্টিকের ব্যাগটা নিয়ে কন্ডোমের বাক্সটা বের করল। তিনি এটি অ্যালেক্সের দিকে নাড়িয়ে হেসেছিলেন। আমি একটি সুন্দর হোটেলে থাকছি, আমার বান্ধবীর প্রাক্তন আমাকে কন্ডোম এনেছে। এবং আপনি একা। অবশ্যই আপনি আমাকে সাহায্য করেছেন। তুমি এখনো এখানে কেন? ক্যাথি অ্যালেক্সকে তিরস্কার করে। না, এটা ভালো যে সে রাগান্বিত হয়নি। হয়তো তুমি আমাকে তাকে মেরে ফেলতে দেখতে চাও। হাহ, ক্যাথি। একজন মহিলাকে সে যা চায় তা দাও, বিলি বিদ্রূপ করে বলল। অ্যালেক্স পুরোপুরি হারিয়ে গেছে। সে ধীরে ধীরে ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল। ভাই, আপনি টাকাও নিচ্ছেন না। আরে, শান্ত। আমি একটি গার্লফ্রেন্ড এবং একটি উপহার পেয়েছি। বিলি তার পিছনে দরজা বন্ধ করার সাথে সাথে অ্যালেক্সকে নিচে নেমে গেছে দেখে খুব ভালো লাগলো। অ্যালেক্স যখন হোটেল ছেড়েছে, তখন আগের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছিল। সে তার রেইনকোট খুলে ফেলল। ঠান্ডা বৃষ্টি তার সারা শরীরকে ভিজিয়ে দেয় এবং তার মাথা পরিষ্কার করতে সাহায্য করে। ক্যাথি তাকে পরিত্যাগ করেছিল কারণ সে বিশ্বাস করেছিল তার কাছে কোন টাকা নেই। এমন জড়বাদী নারীকে হারানো আনন্দের কথা, তাহলে তার দুঃখ হবে কেন? গুঞ্জন বাজ। পকেটে তার ফোন ভাইব্রেট করছিল। অ্যালেক্স এটি বের করে এবং এটি দেখে নেয়, কিন্তু নম্বরটি দেখে থামে। লেখাটি পড়তে গিয়ে তার পুরো পবিত্র কাঁপছিল। একটি পর্যালোচনা পর, অ্যাম্ব্রোস পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ছেলে আলেকজান্ডার এই শর্তের সাথে দেখা করেছে। পকেটে তার ফোন ভাইব্রেট করছিল। অ্যালেক্স এটি বের করে এটিকে দেখে নেয়, কিন্তু নম্বরটি দেখে থেমে যায়। লেখাটা পড়তে গিয়ে তার সারা শরীর কাঁপছিল। একটি পর্যালোচনা পর,
অ্যামব্রোস পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের পুত্র আলেকজান্ডার তার উত্তরাধিকারের অধিকারী হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করেছে। আজ থেকে তার সম্পদের নিয়ন্ত্রণ তাকে ফিরিয়ে দেওয়া হবে। শিমের আকারের বৃষ্টির ফোঁটা স্ক্রিনে পড়ে, যার ফলে পাঠ্য বার্তাটি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। অ্যালেক্সের মন ঘুরপাক খেতে থাকে। এই বার্তাটি না থাকলে অ্যালেক্স প্রায় ভুলে যেতেন একটি সুপার ধনী শিশু হিসাবে তার পরিচয়। গত 7 বছর ধরে তার পরিবার তাকে মূল্যায়ন করছিল যতক্ষণ না তারা সন্তুষ্ট হয় যে সে তাদের কঠোর শর্ত পূরণ করেছে। এবং এখন অবশেষে এটি শেষ হয়েছিল। যা কিছু তার দখলে ছিল, সর্বোপরি তার দাবি ছিল। অ্যালেক্স পরের দিন সকালে ঘুম থেকে উঠে শহরের দিকে রওনা দেয়। ভালো মেজাজে তিনি তার গাড়ি থেকে নেমে সরাসরি নিউ ইয়র্কের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার সবচেয়ে ধনী অংশের কেন্দ্রস্থলে মেট্রো স্কাই ব্যাংকে চলে যান। ব্যাংকের চারপাশে অনেক বিলাসবহুল গাড়ি পার্ক করা ছিল। আশেপাশের চত্বরে আসা যাওয়া সকলেই ধনী ছিল, এটা তার পোশাক আচরণ থেকে বোঝা যায়। অ্যালেক্স ব্যাংকের দরজার কাছে গিয়ে ঠেলে খুলে দিল। আউচ! মূল দরজাটি ভিতরে এবং বাইরে উভয় দিক থেকেই খোলা যেতে পারে এবং অ্যালেক্স কিছুটা অসাবধান হয়ে বাইরে থেকে এটিকে ধাক্কা দিয়ে খুলেছিল। ফলস্বরূপ একটি দীর্ঘকেশিক তরুণী যে ভবন থেকে বেরিয়ে আসার পথে দরজায় ধাক্কা দেয়। তিনি দ্রুত ক্ষমা চাইলেন, দুঃখিত, আমি আপনাকে দেখতে পাইনি। মানে কি, তুমি আমাকে দেখোনি? আমি কি অদৃশ্য? সে তার কপালে হাত রেখে তার দিকে তাকালো। ব্যাংকের সহকারী ব্যবস্থাপক কারেন নিয়াম ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং দ্রুত চলে যান। তিনি প্রথমে মহিলাটিকে পরীক্ষা করলেন এবং তারপরে অ্যালেক্সের দিকে অস্বীকৃতির দৃষ্টিতে তাকালেন। তার চোখ যখন তার দিকে পড়ল, তার মুখে সন্দেহের চিহ্ন ফুটে উঠল। মেট্রো স্কাই ব্যাংক বেশিরভাগ ব্যাংকের থেকে আলাদা যে এর গ্রাহকরা প্রায় একচেটিয়াভাবে উচ্চ শ্রেণীর ব্যবসায়ী। ক্যারেন জানতেন যে তরুণীটি তার বাবার সাথে সেখানে ছিল, কিন্তু সে জানত না কেন অ্যালেক্স সেখানে ছিল। তার চেহারা এবং বয়স বিচার করে সে তাদের সাধারণ ধরনের গ্রাহক ছিল না। স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তিনি একটি ভদ্র কিন্তু জোর করে হাসির সঙ্গে জিজ্ঞাসা। অ্যালেক্স সহজভাবে বললেন, আমি এখানে টাকা তুলতে এসেছি। টাকা ওঠানো? দুঃখী মহিলা তাকে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কার্ড আছে? কারেন ভদ্রভাবে হেসে জিজ্ঞেস করল। একটি মেট্রো স্কাই ব্যাংক কার্ড পাওয়া সহজ ছিল না। $1 মিলিয়ন সঞ্চয় ছিল। যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা। কারেন নিশ্চিত ছিলেন যে তার সামনে থাকা ব্যক্তিটি থাকবে না। ব্যাংকের সাথে অনেক অভিজ্ঞতা এবং তাদের নিয়মকানুন জানতাম না। সম্ভবত তিনি যে কার্ড ভেবেছিলেন, অন্যান্য ব্যাংক থেকেও এখানে কাজে আসতে পারে। না, অ্যালেক্স মাথা নেড়ে জবাব দিল। যে মহিলাটি তিনি ঘটনাক্রমে দরজায় ধাক্কা দিয়েছিলেন তিনি তার সৎ উত্তরে হাসতে পারলেন না। সে আর তার মনোযোগের যোগ্য ছিল না। চলো যাই। তার বাবা উপরের তলায় গিয়েছিলেন, এখনও তিনি যে কাগজপত্রগুলি নিয়ে যাচ্ছিলেন তা গুছিয়ে রাখছিলেন। আমার বাবা এবং আমি চলে যাচ্ছি। মহিলাটি ক্যারেনের সাথে করমর্দন করলেন এবং তারপরে অ্যালেক্সের দিকে তাকালেন। মাইক্রোসফট অল্প বয়সী এই রকম কাউকে আশেপাশে রাখলে আপনার ব্যাংকের সুনাম নষ্ট হতে পারে এবং আপনার মন খারাপ হতে পারে। গ্রাহকদের আমি আশা করি এটি আর ঘটবে না। এই বলে বাবার হাত ধরে দরজা খুলে দিল। সাবধানে নাও, মিস্টার স্কট। ক্যারেন কয়েক কদম তাদের পিছু নিলেন এবং দেখছিলেন যখন তারা একটি গাড়িতে উঠল এবং বাম ঘুরে ঘুরে সে ভিতরে ফিরে গেল, অ্যালেক্সকে চলে যেতে উৎসাহিত করার জন্য তার মন তৈরি করল। যত দ্রুত সম্ভব। অ্যালেক্স যেখানে ছিল সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না। উহু, সে কোথায় গেছে? সে বিস্মিত। এটা কি সম্ভব যে শিশুটি বিব্রত হয়েছিল এবং দ্রুত চলে গেছে? সে চিন্তায় স্বস্তি অনুভব করল। তারপর সে যখন কাজে ফিরে যেতে যাচ্ছিল, তখন সে একটা ধরা পড়ল। তার চোখের কোণ থেকে কারো আভাস। সেখানে বউ। আশ্চর্যের কিছু নেই, আমি তাকে আগে দেখিনি, সে ভেবেছিল। সে আগেই পৌঁছে গিয়েছিল। ভিআইপি লাউঞ্জে ট্রান্স এবং একটি স্তম্ভ তার দৃশ্য অবরুদ্ধ করে। সে চিন্তায় স্বস্তি অনুভব করল। তারপর সে যখন কাজে ফিরে যাচ্ছিল, তখন সে তার চোখের কোণ থেকে একজনের আভাস পেল। সেখানে বউ। আশ্চর্যের কিছু নেই, আমি তাকে আগে দেখিনি, সে ভেবেছিল। তিনি ইতিমধ্যে ভিআইপি লাউঞ্জের প্রবেশদ্বারে পৌঁছেছেন এবং একটি স্তম্ভ তার দৃষ্টিভঙ্গি আটকে দিয়েছে। ভিআইপি রুমটি শুধুমাত্র উচ্চ মর্যাদার গ্রাহকদের জন্য ছিল যাদের মূল্য কমপক্ষে $30 মিলিয়ন, এবং এই যুবক স্বীকার করেছেন যে তার কাছে একটি কার্ডও নেই। যদি সে তাকে যেতে দেয় তবে সে তার হোসের সাথে সমস্যায় পড়বে। ধরুন, নড়বেন না, কারেন চেঁচিয়ে উঠল, হতাশ বোধ করে।
অন্য সমস্ত গ্রাহকরা তার দিকে তাকাচ্ছিল, স্পষ্টতই তার চিৎকারে বিরক্ত। তিনি দ্রুত অ্যালেক্সের দিকে ফিরে যাওয়ার সাথে সাথে ক্ষমাপ্রার্থী হয়ে হাসতে পারেন। কিন্তু তিনি ইতিমধ্যেই লাউঞ্জ থেকে বের হয়ে ভিআইপি রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন। CH2 ব্যাংক ম্যানেজারকে অবাক করা। তার কি লজ্জা নেই? ক্যারেন তার মুখে বিরক্তি নিয়ে অ্যালেক্সের পিছনে তাড়াহুড়ো করে। তিনি ভিআইপি রুমের দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু সেটি ভিতর থেকে বন্ধ ছিল। হ্যালো। ভিআইপি রুমের ভিতরে রবার্ট মিলার, ব্যাংক ম্যানেজার, সোফায় হেলান দিয়ে তার ফোনের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ দরজা খুলে গেলে সে তাড়াতাড়ি বসে ফোন লুকিয়ে রাখল। সাধারণত যখন কোনো ভিআইপি আসতেন, কারেন তাকে আগেই জানিয়ে দিতেন। গ্রাহক ব্যবস্থাপক হিসাবে তিনি 31 জন ভিআইপির জন্য দায়ী ছিলেন এবং তিনি তাদের হাতের পিছনের মতো জানতেন। তিনি তৎক্ষণাৎ তার স্বাভাবিক পেশাদার অভিবাদন শুরু করেন, সোফার বিপরীতে ঝুঁকে পড়ে যে খারাপ ছাপটি তৈরি করেছিলেন তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার আশায়। কিন্তু যখন তিনি অ্যালেক্সকে দেখলেন, তার অভিব্যক্তিহীন হয়ে গেল। তিনি নিশ্চিত ছিলেন যে অ্যালেক্স তার ভিআইপিদের একজন ছিলেন না বা তিনি একজনের আত্মীয় ছিলেন না। আমি কি জিজ্ঞেস করতে পারি তুমি কে? রবার্ট জিজ্ঞাসা করলেন, যুবকের দিকে তাকিয়ে, যার বয়স প্রায় 20 বছর। রবার্টের কোন ধারণাই ছিল না সে কে। অ্যালেক্স সরাসরি পয়েন্টে পৌঁছেছে। আমি এখানে আমার টাকা পেতে এসেছি। আপনার কাছে আমাদের একটি কার্ড আছে? রবার্ট জিজ্ঞেস করল। অ্যালেক্সের শান্ত অভিব্যক্তিতে সন্দেহ হল না। অ্যালেক্স অকপটে স্বীকার করলেন। রবার্ট আপাতদৃষ্টিতে সঠিক প্রমাণিত হতে স্বস্তি পেয়েছিলেন, তবে আরও বিভ্রান্ত। ভিআইপি রুমে প্রবেশের জন্য ন্যূনতম $3 মিলিয়ন প্রয়োজন, কিন্তু এই লোকটির কাছে কোনো টাকা ছিল না। কেন তিনি এত রচনা করেছিলেন? আমি দুঃখিত, স্যার, আমরা কার্ড ছাড়া টাকা দিতে পারি না। আপনার কি আর কিছু লাগবে? সে পাগল, রবার্ট ভাবল। কেন পৃথিবীতে কারেন তাকে ঢুকতে দিল? সোমবারের বৈঠকে আমাকে এই বিষয়ে তার সাথে কথা বলতে হবে। আপনার এখানে আঙ্গুলের ছাপ শনাক্তকরণ আছে, তাই না? হঠাৎ জিজ্ঞেস করল অ্যালেক্স। ব্যাংকে ফিঙ্গারপ্রিন্ট আইডি সিস্টেমটি ছিল ধনী পরিবার এবং ব্যবসার ব্যবহার করার জন্য। অন্তত নিউ ইয়র্ক শাখায় সিস্টেমে মাত্র কয়েকজনের আঙুলের ছাপ রেকর্ড করা হয়েছে এবং কেউ তাদের হোল্ডিং অ্যাক্সেস করতে এটি ব্যবহার করেনি। আপনি এটা ব্যবহার করতে চান? রবার্ট আর নিজেকে অ্যালেক্সকে স্যার বলে ডাকতে পারেননি। হ্যাঁ, অ্যালেক্স মাথা নাড়ল। দ্বিতীয়টি দেখে রবার্ট আরও বিভ্রান্ত বোধ করছিল। কেন এমন কেউ যিনি এমনকি একজন গ্রাহকও ছিলেন না তিনি ফিঙ্গারপ্রিন্ট আইডি ব্যবহার করার অনুরোধ করবেন? সত্যি কথা বলতে, যদিও তিনি কৌতূহলী ছিলেন, রবার্ট অনুভব করেছিলেন যে অনুরোধটি হাস্যকর করা খুব কমই উপযুক্ত। কিন্তু কয়েক সেকেন্ডের জন্য বিবেচনা করার পর, তিনি অবশেষে অ্যালেক্সকে রাগান্বিত করার ঝুঁকির পরিবর্তে চেষ্টা করতে দেওয়ার সিদ্ধান্ত নেন। সে সেফটি খুলে আঙুলের ছাপ শনাক্তকরণ যন্ত্রটি বের করে আনে, যা সে আগে কখনো ব্যবহার করেনি। আপনার বুড়ো আঙুল এখানে রাখুন। রবার্ট অ্যালেক্সকে যাচাইকরণের জায়গাটি নির্দেশ করে, যিনি সেন্সরের উপর তার থাম্ব রেখেছিলেন। বিপ। ডিভাইসটি একটি উজ্জ্বল লাল আলো দিয়ে জ্বলে উঠল, এবং এলসিডি স্ক্রিনে আঙ্গুলের ছাপ রেকর্ড করা হয়নি শব্দগুলি প্রদর্শিত হল। অবিলম্বে রবার্টের অভিব্যক্তি প্রতিকূল হয়ে উঠল এবং সে অ্যালেক্সের দিকে তাকালো। তিনি তার ফোন তুলে নিলেন, পুলিশকে কল করার জন্য প্রস্তুত। অপেক্ষা করুন, অ্যালেক্স তাড়াতাড়ি বলল। হয়তো এটা ভুল প্রিন্ট ছিল। আমি এইবার আমার তর্জনী ব্যবহার করার চেষ্টা করব। রবার্ট ঠান্ডা হাসি হাসল। এখানে আপনার পরিকল্পনা কি? আপনার বুড়ো আঙুল কাজ করে না, তাই আপনি আপনার তর্জনীটি চেষ্টা করবেন। তারপর, যদি আপনার তর্জনী কাজ না করে, আপনি আপনার মধ্যমা আঙুলটি চেষ্টা করবেন। যখন আপনার আঙ্গুল ফুরিয়ে যাবে, আপনি কি করবেন? আপনার পায়ের আঙ্গুল ব্যবহার করার চেষ্টা করুন। কিন্তু অ্যালেক্স ইতিমধ্যে যাচাইকরণ এলাকায় তার তর্জনী টিপেছিলেন। রবার্ট সিদ্ধান্ত নিয়েছিলেন যে এইবার যদি লোকটির আঙুলের ছাপ গ্রহণ না করা হয়, তবে তিনি অবিলম্বে পুলিশকে কল করবেন এবং তাকে গ্রেপ্তার করবেন। বিপ। ডিভাইসে একটি সবুজ আলো দেখা গেল এবং এলসিডি স্ক্রিনে নতুন বিবরণ ফ্ল্যাশ হল। যাচাই সফল হয়েছে, পারিবারিক অ্যাকাউন্ট 01। যাচাইকারী আলেকজান্ডার অ্যাম্ব্রোস। অ্যাকাউন্ট 01104। রবার্ট এক মুহূর্তের জন্য অবিশ্বাসের সাথে অ্যালেক্সের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তারপরে দ্রুত হাসি চেপে ধরল। মিস্টার অ্যাম্ব্রোস, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি। আমি রবার্ট মিলার, নিউ ইয়র্ক শাখার গ্রাহক ব্যবস্থাপক। অনুগ্রহ করে আমাকে আপনাকে সাহায্য করার অনুমতি দিন। এটা ঠিক আছে, অ্যালেক্স হালকাভাবে বলল এবং উঠে দাঁড়ালো।
আমি কি দেখতে পারি আমার অ্যাকাউন্টে কত টাকা বাকি আছে? এক মুহূর্ত অপেক্ষা করুন। রবার্ট কম্পিউটারের সামনে বসে কিছুক্ষণ দূরে টাইপ করল। তার নির্দেশে অ্যালেক্স অনুমোদন হিসাবে আরও কয়েকটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান প্রদান করেছে। হয়ে গেছে, মিস্টার অ্যামব্রোস। রবার্ট স্ক্রিনের ওকে বোতামে ক্লিক করলেন এবং অ্যালেক্সের অ্যাকাউন্ট উপস্থিত হল। রবার্ট কম্পিউটারের স্ক্রিনের দিকে ইঙ্গিত করে বললেন, মিস্টার অ্যামব্রোস, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বর্তমানে $86 মিলিয়ন। রবার্ট ঠান্ডা বাতাসের নিঃশ্বাসে চুষতে পারল না। এই যুবকের একটি বিশাল ভাগ্য ছিল। এটি তাকে 1% শীর্ষ ফ্লাইটে রাখে। বেশিরভাগ মানুষ কখনোই এত টাকার স্বপ্নেও ভাবতে পারবে না। স্ক্রিনে থাকা সংখ্যাগুলোর দিকে তাকিয়ে অ্যালেক্স অদ্ভুত অনুভব করলেন। তিনি নিজেকে মনে করিয়ে দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব একজন ধনী বাচ্চা হিসাবে তার মর্যাদায় অভ্যস্ত হওয়া দরকার। ওহ, এবং আপনার অন্যান্য সম্পদও আছে। আমাকে এখন দেখাই। রবার্ট একটি সারিতে বেশ কয়েকটি পৃষ্ঠা চেক করার জন্য ক্লিক করলেন। অবশেষে তিনি আবার ওকে বোতামে ক্লিক করলেন। কম্পিউটার ডিসপ্লে স্ক্রিনের একটি 4x4 গ্রিড নিয়ে এসেছে। এই নজরদারি স্ক্রিন আপনার অন্য কোথাও রাখা সমস্ত শারীরিক সম্পদ প্রদর্শন করে, রবার্ট ব্যাখ্যা করেন। তিনি ক্লিক করুন CH3 গড় প্রাক্তন বান্ধবী। থামো। রবার্ট অ্যালেক্স এবং ক্যারেনের মধ্যে ড্যাশ করলেন। অ্যালেক্স কথা বলার আগেই কারেন সুপ্রিম কার্ডটি বাতাসে দোলালেন। রবার্টকে বলল, মিস্টার মিলার, দেখুন, সে ভিআইপি রুম থেকে একটি কার্ড চুরি করেছে। সে তার দিকে তাকিয়ে হাসল, তার অভিব্যক্তিটা একটু নোংরা। অবশ্যই, মিস্টার মিলার চুরি রোধ করার জন্য তার সাথে খুশি হবেন। মেট্রো স্কাই ব্যাংকের পূর্বাঞ্চলীয় জেলায় তার অনেক কর্তৃত্ব ছিল, এবং যখন তিনি সদর দফতরে পৌঁছেছিলেন, তখন তিনি তাকে দেখে মুগ্ধ বলে মনে হয়েছিল, তাই তিনি একটি পদোন্নতি আশা করেছিলেন। সে তার সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে তার কল্পনা তার সাথে পালাতে শুরু করে। মিস্টার মিলারের মুখ সবসময় একটু আর্স ছিল, কিন্তু তিনি যতই দেখছিলেন, তার অভিব্যক্তি আরও গাঢ় থেকে গাঢ় হতে লাগল। কেন সে বোঝার আগেই, তার বিস্ফোরক গর্জনে সে চমকে উঠল, তার সমস্ত শরীর কাঁপছে। মিস্টার অ্যামব্রোসকে ছেড়ে দাও! তিনি চিৎকার করার সাথে সাথে মিস্টার মিলার তার হাত থেকে সুপ্রিম কার্ডটি ছিটকে দেন এবং তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি অ্যালেক্সকে ছেড়ে দিয়েছিলেন। মিস্টার মিলার তাকে একপাশে ঠেলে দিলেন এবং কার্ড নিতে নিচু হলেন। মিস্টার অ্যামব্রোস, আপনার কার্ড। আমি খুবই দুঃখিত। আমি মিসেস ইয়াংকে সঠিকভাবে প্রশিক্ষিত করিনি। আমি ক্ষমাপ্রার্থী। মিলারের অভিব্যক্তি সম্মান, বিব্রত এবং অস্বস্তির মিশ্রণ দেখায়, কারণ ব্যাংকের গ্রাহকরা বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। কারেন হতবাক হয়ে গেল। সুপ্রিম কার্ড কি তার হতে পারে? সে বিস্মিত। CH3 গড় প্রাক্তন বান্ধবী। থামো। রবার্ট অ্যালেক্স এবং ক্যারেনের মধ্যে ড্যাশ করলেন। অ্যালেক্স কথা বলার আগেই কারেন সুপ্রিম কার্ডটি বাতাসে দোলালেন। রবার্টকে বলল, মিস্টার মিলার, দেখুন, সে ভিআইপি রুম থেকে একটি কার্ড চুরি করেছে। সে তার দিকে তাকিয়ে হাসল, তার অভিব্যক্তিটা একটু নোংরা। অবশ্যই, মিস্টার মিলার চুরি রোধ করার জন্য তার সাথে খুশি হবেন। মেট্রো স্কাই ব্যাংকের পূর্বাঞ্চলীয় জেলায় তার অনেক কর্তৃত্ব ছিল, এবং যখন তিনি সদর দফতরে পৌঁছেছিলেন, তখন তিনি তাকে দেখে মুগ্ধ বলে মনে হয়েছিল, তাই তিনি একটি পদোন্নতি আশা করেছিলেন। সে তার সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে তার কল্পনা তার সাথে পালাতে শুরু করে। মিস্টার মিলারের মুখ সবসময় একটু আর্স ছিল, কিন্তু তিনি যতই দেখছিলেন, তার অভিব্যক্তি আরও গাঢ় থেকে গাঢ় হতে লাগল। কেন সে বোঝার আগেই, তার বিস্ফোরক গর্জনে সে চমকে উঠল, তার সমস্ত শরীর কাঁপছে। মিস্টার অ্যামব্রোসকে ছেড়ে দাও! তিনি চিৎকার করার সাথে সাথে মিস্টার মিলার তার হাত থেকে সুপ্রিম কার্ডটি ছিটকে দেন এবং তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি অ্যালেক্সকে ছেড়ে দিয়েছিলেন। মিস্টার মিলার তাকে একপাশে ঠেলে দিলেন এবং কার্ড নিতে নিচু হলেন। মিস্টার অ্যামব্রোস, আপনার কার্ড। আমি খুবই দুঃখিত। আমি মিসেস ইয়াংকে সঠিকভাবে প্রশিক্ষিত করিনি। আমি ক্ষমাপ্রার্থী। মিলারের অভিব্যক্তি সম্মান, বিব্রত এবং অস্বস্তির মিশ্রণ দেখায়, কারণ ব্যাংকের গ্রাহকরা বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। কারেন হতবাক হয়ে গেল। সুপ্রিম কার্ড কি তার হতে পারে? সে বিস্মিত। তার চোখ বড় হয়ে গেল। সে যতই চেষ্টা করুক না কেন, সে বুঝতে পারল না। এই লোকটির যদি সুপ্রিম কার্ড থাকত, তবে তার কাছে কমপক্ষে $3 মিলিয়ন ছিল, তবুও তার বয়স প্রায় 20 বছর বলে মনে হচ্ছে। এত টাকা দিয়ে একজন দরিদ্র, নিম্নবিত্তের লোক? না, এটা খুব অসম্ভাব্য ছিল। এটা আপনার দোষ নয়, মিস্টার মিলার,
অ্যালেক্স তাকে আশ্বস্ত করে কার্ডটি পকেটে ফিরিয়ে দিল। ধন্যবাদ, মিস্টার অ্যাম্ব্রোস। রবার্ট মাথা নিচু করে কিছুক্ষণ থেমে সোজা হয়ে কারেনকে চিৎকার করে বললেন, আপনি সেখানে দাঁড়িয়ে আছেন কেন? অবিলম্বে মিস্টার অ্যাম্ব্রোসের কাছে ক্ষমা চান। কারেন তখনও কিভাবে বুঝতে পারেনি। রবার্ট ভাবলেন, তাদের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি গুরুতরভাবে ধনী ছিল এবং তাকে সম্মানের সাথে আচরণ করা দরকার ছিল। ক্যারেন অবিলম্বে অ্যালেক্সের দিকে মাথা নিচু করে। মিস্টার অ্যাম্ব্রোস, আমি আমার অভদ্র আচরণের জন্য খুবই দুঃখিত। আমি একটি ভুল করেছি, কোন কিছুর জন্যই হট্টগোল সৃষ্টি করেছি এবং আপনার গায়ে হাত দিয়েছি। এটা আমার দোষ ছিল, এবং আমি আমার আচরণের প্রতিফলন করব। অ্যালেক্স তাকে উপেক্ষা করে চলে গেল। মিস্টার অ্যাম্ব্রোস, রবার্ট তার পিছনে ডাকলেন, যদি আপনার কোন কিছুর প্রয়োজন হয়, শুধু আমাকে একটি কল দিন, এবং আমি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এই সুযোগে রবার্ট উত্তেজিত হয়ে পড়ে। অ্যালেক্সের মতো গুরুত্বপূর্ণ কারো সাথে দেখা করা বিরল ছিল, তাই তিনি নির্লজ্জভাবে তাকে আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, রবার্ট। অ্যালেক্স মৃদু হাসল। সর্বোপরি, রবার্ট তার প্রতিরক্ষায় এসেছিলেন। তার প্রথম নামের ব্যবহার রবার্টকে বেশ আবেগপ্রবণ করে তুলেছিল। ধনী গ্রাহকরা তাকে তার প্রথম নাম ধরে ডাকতেন, এবং এখন এই দুর্বল পোশাক পরা যুবকটিও তাই করেছিল, যে অহংকার একটি ইঙ্গিত প্রদর্শন করেনি। অ্যালেক্স ব্যাংক থেকে বের হয়ে প্রেস্টন ইউনিভার্সিটিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য একটি ট্যাক্সিকে স্বাগত জানায়। অ্যালেক্স ইউনিভার্সিটি বিল্ডিংয়ে প্রবেশ করার সাথে সাথে, সে দুর্ঘটনাক্রমে একটি পুকুরে পা ফেলে, তার পায়ে প্রচুর কাদা ছড়িয়ে পড়ে। তিনি তার ঘড়ি পরীক্ষা করে ক্লাসরুমের দিকে ছুটে গেলেন, যেখানে মিস্টার মর্গান ইতিমধ্যেই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি তার চোখের কোণ থেকে অ্যালেক্সকে দেখতে পেলেন এবং তার মুখ জুড়ে হতাশার ইঙ্গিত ছড়িয়ে পড়ে। দোষী বোধ করে অ্যালেক্স মাথা নিচু করল। তার সমস্ত শিক্ষকদের মধ্যে, মিস্টার মর্গান তার প্রিয় ছিলেন। অন্যান্য শিক্ষকরা অ্যালেক্সকে উপেক্ষা করার প্রবণতা দেখায় কারণ তার কাছে টাকা ছিল না এবং কেউ কেউ প্রকাশ্যে তাকে উপহাসও করেছিল। শুধুমাত্র মিস্টার মর্গান তার সাথে অন্য যে কোন ছাত্রের মতো আচরণ করতেন। অ্যালেক্স নিঃশব্দে শ্রেণীকক্ষে চলে গেল, সচেতন যে সমস্ত ছাত্র তার দিকে তাকিয়ে আছে, এবং সে তাদের ফিসফিস করতে শুনতে পায়। সে সাধারণত দেরি করে না। জাহান্নাম অবশ্যই জমে গেছে। ওর প্যান্টের দিকে তাকাও, ওগুলো নোংরা। তার কি পরিষ্কার কাপড় নেই? আপনি কি রসিকতা করছেন? এটা এমন নয় যে তার কাছে নতুনের জন্য টাকা থাকবে। মনে হচ্ছে সে যা খুঁজে পেতে পারে তার উপর নিক্ষেপ করেছে। কিছু ছেলে কথা বলতে থাকে, এবং সামনের সারির মেয়েরা হাত দিয়ে মুখ ঢেকে রাখে। তারা যখন অ্যালেক্সের দিকে তাকায় তখন তাদের চোখ অবগায় ভেসে ওঠে। কথা বন্ধ করুন, মিস্টার মর্গান জোরে বললেন, এবং মনোযোগ দিন। পুরো বক্তৃতা জুড়ে, অ্যালেক্স লক্ষ্য করলেন যে মি মর্গান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তার চোখ অসম্মতিতে ভরা, যেন অ্যালেক্স তার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অবশেষে বক্তৃতা শেষ হল। বর্গ বরখাস্ত। মিস্টার মর্গান তার পাঠ্যবই গুছিয়ে নিয়েই চলে গেলেন। ক্যাথি। দরজা থেকে আওয়াজ ভেসে এলো। সবাই ভয়েসের দিকে ঘুরে দেখল বিলি দরজা দিয়ে হেঁটে যাচ্ছে এবং সরাসরি ক্যাথির কাছে যাচ্ছে, যে কিনা জানালার পাশে বসেছিল। তিনি দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরলেন, তাকে তার শরীরের কাছে টেনে নিলেন। বিলি মাথা নিচু করে দুজনে চুমু খেতে লাগল। অনেক ছাত্র অ্যালেক্সের দিকে তাকালো। সবাই ভেবেছিল যে সে ক্যাথির প্রেমিক, এবং তারা জানে না যে সে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। অ্যালেক্স ঘৃণাভরে দেখল। তিনি শুনেছেন যে বিলি অন্তত 5টি ভিন্ন মেয়েকে সেই হোটেলে থাকার জন্য নিয়ে গেছে। ক্যাথি একটি দীর্ঘ মধ্যে সর্বশেষ ছিল। 4 প্রত্যাশা এবং হতাশা। তুমি কি ঠিক আছো? এমা চিন্তিত অবস্থায় অ্যালেক্সের দিকে এগিয়ে গেল। তাকে ছাড়া তুমি ভালোই আছো? তুমি তার সত্যিকারের স্বভাব দেখেছ, এবং সে দুঃখ পাওয়ার যোগ্য নয়। চিন্তা করবেন না, আমি ভালো আছি, সে হাসতে হাসতে বলল। ক্যাথির আচরণ দেখার পর তিনি ব্রেকআপ সম্পর্কে অনেক ভালো অনুভব করেছিলেন। ভালো। এমার অভিব্যক্তি উজ্জ্বল হয়ে উঠল। আসুন, সেই দুশ্চরিত্রা থেকে দূরে থাকার উদযাপন করতে, আমি তোমাকে খাবার খাওয়াব। তর্ক করবেন না। ক্যাম্পাসের বাইরে একটি সুন্দর জায়গা কেমন হবে? দি লুকাস একটি বরং উচ্চমানের রেস্তোরাঁ ছিল, এবং শুধুমাত্র প্রেস্টন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ধনী ছাত্ররা সেখানে খেতে পারত। না, এইবার নয়। আমি ক্যাথির সাথে ধাক্কা খেতে চাই না, অ্যালেক্স বলল। সেই একই রেস্তোরাঁয় তিনি বিলির সাথে যাচ্ছিলেন। কিন্তু একদিন, আমি তোমাকে চেজ লরেন্টে খাবার খাওয়াবো। চেজ লরেন্ট ছিল নিউ ইয়র্কের অন্যতম বিলাসবহুল রেস্তোরাঁ।
এটি এমন একটি জায়গা যা সমস্ত ছাত্ররা শুনেছিল, কিন্তু সেখানে কেউ খেতে পারেনি। এমা অবাক হল। অ্যালেক্স সাধারণত গর্ব করতেন না, তাহলে কেন তিনি এখন এমন করছেন? এবং এই বিশেষ দাবি সত্যিই শীর্ষে ছিল। এটি কি কেবল তার হৃদয় ভাঙার প্রতিক্রিয়া? সে বিস্মিত। যদি তাই হয়, এটা পাস হবে, তাই না? তিনি কিছুটা বিব্রত বোধ করেছিলেন, কিন্তু তিনি কেবল হাসলেন এবং অ্যালেক্সের নেতৃত্ব অনুসরণ করলেন। ঠিক আছে, আমি এটির জন্য অপেক্ষা করছি। সত্যি বলতে, আমি সেখানে কখনোই ছিলাম না। তিনি জানতেন না যে অ্যালেক্স বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেস্তোরাঁয় দিনে 3 বেলা খেতে পারে এবং এমনকি তার সম্পদের 100 ভাগও খরচ করতে পারে না। অ্যালেক্সকে একা রেখে এমাকে তার 2 বন্ধু ডেকে নিয়ে যায়। তার 2 রুমমেট, বেন এবং কার্ল, হেঁটে গিয়ে তাকে খাবারের জন্য ক্যাফেটেরিয়াতে নিয়ে গেল। ক্যাফেটেরিয়ার প্রবেশপথে পৌঁছতেই বেন হাঁটা থামিয়ে দিল। তিনি তার ফোনের দিকে তাকিয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন, ছি, জো অনলাইনে নিজেকে বোকা বানাচ্ছে। আমাদের ডর্ম গ্রুপ চ্যাট রুম দেখুন। সত্যি, অ্যালেক্স এবং কার্ল দ্রুত তাদের সেলফোন বের করে ডরমিটরি গ্রুপ চ্যাট চেক করে। জো শুধু একটি বার্তা পাঠিয়েছিল, বন্ধুরা, এটা অফিসিয়াল। আমি আর একা নই। তাড়াহুড়ো করে ডর্মে ফিরে আসুন, এবং আমি আপনাকে উদযাপন করার জন্য মধ্যাহ্নভোজ করব। তিনি অবশেষে একজন বান্ধবীকে খুঁজে পেয়েছেন। আমি অনুমান করি যে সে একা থাকতে ক্লান্ত হয়ে পড়েছে, অ্যালেক্স বলেছিলেন। কার্ল হেসে উঠল। আসুন আমাদের আস্তানায় ফিরে যাই এবং তাকে এটি সম্পর্কে নরক দিই। এই বলে ওরা 3 জন ঘুরে ঘুরে ডরমিটরির দিকে এগিয়ে গেল। ঢুকতেই ওরা দেখল, জো একটা মেয়ের হাত ধরে বিছানায় বসে আছে। তুমি ফিরেছ। জো মেয়েটির হাত ছেড়ে উঠে দাঁড়ালো, ছেলেদের দিকে তাকিয়ে হাসল। জো একজন স্পোর্টস মেজর ছিলেন, এবং তিনি লম্বা এবং সরু ছিলেন, ভালোভাবে বিকশিত বাহু পেশি সহ। আরে বন্ধুরা, এটা আমার বান্ধবী, সুজান। সে গান নিয়ে পড়াশোনা করে। তারপরে তিনি অ্যালেক্স এবং অন্যদের দিকে ইঙ্গিত করলেন। এরা আমার রুমমেট, অ্যালেক্স, বেন এবং কার্ল। সুজান উঠে দাঁড়ালো এবং মুচকি হেসে মাথা নাড়ল। বেন তার দিকে তাকালো, এবং তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করে। তার ফ্যাকাশে ত্বক, সূক্ষ্ম আকৃতির ভ্রু এবং একটি দুর্দান্ত শরীর ছিল। তিনি নিখুঁত, তিনি ভেবেছিলেন, চলো আমরা লাবেলে ভিয়ে খাই। সুজানের রুমমেটরাও আসছে, তাহলে কেন তুমি গিয়ে রেডি হও না? জো তারপর অ্যালেক্সের দিকে ফিরে বলল, কেন তুমি ক্যাথিকে সাথে আনছ না? সবাই অ্যালেক্সের অর্থের অভাব সম্পর্কে জানত এবং সে তার বান্ধবীকে আপমার্কেট রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে না, তাই জো তার বন্ধুকে সাহায্য করার জন্য এই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিচ্ছিন্ন হয়েছি, অ্যালেক্স স্পষ্টভাবে বলল। বিভক্ত। সত্যিই, চমকে উঠল জো। বেন জোর দিকে তাকালো, এবং সে নীরব বার্তাটি বুঝতে পেরেছিল। বিভক্তির কারণ সুস্পষ্ট ছিল, অ্যালেক্সের দারিদ্র্য। তাড়াতাড়ি কর। সুজান তার ফোনের দিকে তাকালো এবং তারপর মাথা তুলল। আমার রুমমেটরা ইতিমধ্যে রেস্তোরাঁয় চলে গেছে, এবং তারা সবাই বেশ অধৈর্য, তাই তাদের বেশিক্ষণ অপেক্ষা করবেন না। ঠিক আছে, তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাও এবং পরিবর্তিত হও, এবং তারপরে আমরা যেতে পারি। জো তাদের অনুরোধ করল, সুজানের হাত ধরে। চল, বাইরে ওদের জন্য অপেক্ষা করি। জো সুজানের সাথে ডরমিটরির বাইরে পা রেখে ঘুরে দাঁড়ালো, তার হাত ধরে দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা? তিনি জিজ্ঞাসা। সে ভ্রুকুটি করল। আপনার রুমমেটরা দেখতে একটু বেশিই সাধারণ নয়। মানে, বেন খুব সুন্দর নয়, এবং কার্লো কিছুটা গড়পড়তা। অ্যালেক্স খারাপ নয়, কিন্তু তার পোশাক দেখে বিচার করলে, তার কাছে খুব বেশি টাকা নেই। আমি কি তাদের আমার রুমমেটদের সাথে পরিচয় করিয়ে দিতে পারি? জো একটু অস্বস্তি বোধ করল, কিন্তু জোর করে একটা হাসি দিয়ে বলল, এটা শুধু একটা খাবার। এটা ব্লাইন্ড ডেট বা অন্য কিছুর মতো নয়, তাহলে তুমি তাদের চেহারা নিয়ে এত যত্ন কর কেন? আপনি কি মনে করেন আমার বন্ধুরা শুধু খাবারের জন্য আসছে? সে জিজ্ঞেস করেছিল। আমি তাদের চিনি, যদিও তারা সঠিকভাবে বেরিয়ে আসেনি এবং বলেনি, তারা আশা করছে যে আপনার রুমমেটরা ভালো বয়ফ্রেন্ড উপাদান হবে। আমি তাদের আপনার ছবি দেখেছি, এবং তারা অবশ্যই ভাববে যে আপনার বন্ধুরা আপনার মতো। সে ভ্রুকুটি করল। তাহলে আমাকে দোষারোপ করুন, কারণ আমি আপনাকে বলিনি যে তারা সবাই জীববিজ্ঞানের ছাত্র। তার হাসিটা একটু তিক্ত ছিল। তাকে অ্যালেক্সের ডর্মে নিয়োগ দেওয়া হয়েছিল কারণ ক্রীড়া বিভাগের ডর্মে তার জন্য জায়গা ছিল না। আপনি কেন আপনার রুমমেটদের বলেন না যে খাবারটি বাতিল করা হয়েছে? সে পরামর্শ দিল। তারা গেলে সম্ভবত বিব্রত হবে। এই বলে ওরা 3 জন ঘুরে ঘুরে ডরমিটরির দিকে এগিয়ে গেল। ঢুকতেই ওরা দেখল,
জো একটা মেয়ের হাত ধরে বিছানায় বসে আছে। তুমি ফিরেছ। জো মেয়েটির হাত ছেড়ে উঠে দাঁড়ালো, ছেলেদের দিকে তাকিয়ে হাসল। জো একজন স্পোর্টস মেজর ছিলেন, এবং তিনি লম্বা এবং সরু ছিলেন, ভালোভাবে বিকশিত বাহু পেশিসহ। আরে বন্ধুরা, এটা আমার বান্ধবী, সুজান। সে গান নিয়ে পড়াশোনা করে। তারপরে তিনি অ্যালেক্স এবং অন্যদের দিকে ইঙ্গিত করলেন। এরা আমার রুমমেট, অ্যালেক্স, বেন এবং কার্ল। সুজান উঠে দাঁড়ালো এবং মুচকি হেসে মাথা নাড়ল। বেন তার দিকে তাকালো, এবং তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করে। তার ফ্যাকাশে ত্বক, সূক্ষ্ম আকৃতির ভ্রু এবং একটি দুর্দান্ত শরীর ছিল। তিনি নিখুঁত, তিনি ভেবেছিলেন, চলো আমরা লাবেলে ভিয়ে খাই। সুজানের রুমমেটরাও আসছে, তাহলে কেন তুমি গিয়ে রেডি হও না? জো তারপর অ্যালেক্সের দিকে ফিরে বলল, কেন তুমি ক্যাথিকে সাথে আনস না? সবাই অ্যালেক্সের অর্থের অভাব সম্পর্কে জানত এবং সে তার বান্ধবীকে আপমার্কেট রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে না, তাই জো তার বন্ধুকে সাহায্য করার জন্য এই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিচ্ছিন্ন হয়েছি, অ্যালেক্স স্পষ্টভাবে বলল। বিভক্ত। সত্যিই, চমকে উঠল জো। বেন জোর দিকে তাকালো, এবং সে নীরব বার্তাটি বুঝতে পেরেছিল। বিভক্তির কারণ সুস্পষ্ট ছিল, অ্যালেক্সের দারিদ্র্য। তাড়াতাড়ি কর। সুজান তার ফোনের দিকে তাকালো এবং তারপর মাথা তুলল। আমার রুমমেটরা ইতিমধ্যে রেস্তোরাঁয় চলে গেছে, এবং তারা সবাই বেশ অধৈর্য, তাই তাদের বেশিক্ষণ অপেক্ষা করবেন না। ঠিক আছে, তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাও এবং পরিবর্তিত হও, এবং তারপরে আমরা যেতে পারি। জো তাদের অনুরোধ করল, সুজানের হাত ধরে। চল, বাইরে ওদের জন্য অপেক্ষা করি। জো সুজানের সাথে ডরমিটরির বাইরে পা রেখে ঘুরে দাঁড়ালো, তার হাত ধরে দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা? তিনি জিজ্ঞাসা। সে ভ্রুকুটি করল। আপনার রুমমেটরা দেখতে একটু বেশিই সাধারণ নয়। মানে, বেন খুব সুন্দর নয়, এবং কার্লো কিছুটা গড়পড়তা। অ্যালেক্স খারাপ নয়, কিন্তু তার পোশাক দেখে বিচার করলে তার কাছে খুব বেশি টাকা নেই। আমি কি তাদের আমার রুমমেটদের সাথে পরিচয় করিয়ে দিতে পারি? জো একটু অস্বস্তি বোধ করল, কিন্তু জোর করে একটা হাসি দিয়ে বলল, এটা শুধু একটা খাবার। এটা ব্লাইন্ড ডেট বা অন্য কিছুর মতো নয়। তাহলে তুমি তাদের চেহারা নিয়ে এত যত্ন কর কেন? আপনি কি মনে করেন আমার বন্ধুরা শুধু খাবারের জন্য আসছে? সে জিজ্ঞেস করেছিল। আমি তাদের চিনি, যদিও তারা সঠিকভাবে বেরিয়ে আসেনি এবং বলেনি, তারা আশা করছে যে আপনার রুমমেটরা ভালো বয়ফ্রেন্ড উপাদান হবে। আমি তাদের আপনার ছবি দেখেছি, এবং তারা অবশ্যই ভাববে যে আপনার বন্ধুরা আপনার মতো। সে ভ্রুকুটি করল। তাহলে আমাকে দোষারোপ করুন, কারণ আমি আপনাকে বলিনি যে তারা সবাই জীববিজ্ঞানের ছাত্র। তার হাসিটা একটু তিক্ত ছিল। তাকে অ্যালেক্সের ডর্মে নিয়োগ দেওয়া হয়েছিল কারণ ক্রীড়া বিভাগের ডর্মে তার জন্য জায়গা ছিল না। আপনি কেন আপনার রুমমেটদের বলেন না যে খাবারটি বাতিল করা হয়েছে? সে পরামর্শ দিল। তারা গেলে সম্ভবত বিব্রত হবে। রোজের চোখ বড় বড় হয়ে গেল। এক চোখের কোণে একটি ঝাঁকুনি ফুটে উঠল এবং তার মুখ জুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ল। অ্যালেক্সও রোজকে চিনতে পেরেছে। চোখের যোগাযোগ রেখে সে তার কাছে চলে গেল। কেন সে তাকে এত ঘৃণা করছে তা নিয়ে বিভ্রান্ত। যখন সে তার পাশে বসল, তখন সে তার দিকে তাকিয়ে থাকল এবং তারপর মৃদুভাবে নাক ডাকল, তাকে একটি বিদ্রূপের হাসি দিল। গোলাপ, কি হয়েছে? সুজান জিজ্ঞেস করল। রোজ অ্যালেক্সকে চিনল কেমন করে? কিছু না। গোলাপের হাসি ঠান্ডা হয়ে গেল। সে অ্যালেক্সের দিকে তাকালো, তারপর স্ট্যাসি এবং বেটির দিকে তাকালো। যতটা অসম্ভাব্য মনে হয়, এই সেই ব্যক্তি যে মেট্রো স্কাই ব্যাংকে আমার সাথে ধাক্কা খেয়েছে। এই লোকটা? স্টেসি জিজ্ঞেস করল, তার মুখ খোলা ঝুলছে। আচ্ছা, বেটি বলল, মনে হচ্ছে সে এখনও একই রকম পোশাক পরে আছে। উভয় মেয়েই অ্যালেক্সকে উপরে এবং নিচের দিকে তাকালো, তাদের অভিব্যক্তিগুলি অপ্রীতিকর। আপনি কি সম্পর্কে কথা বলছি? সুজান তখনও বিভ্রান্ত। যেহেতু রোজ ব্যাখ্যা করতে আগ্রহী বলে মনে হচ্ছে না, স্টেসি সেখানে পা দিল। রোজ তার বাবার সাথে মেট্রো স্কাই ব্যাংকে কিছু ব্যবসা দেখাশোনা করতে গিয়েছিল, এবং এই লোকটি দরজা দিয়ে তার মাথায় আঘাত করেছিল। দেখো, রোজের একটি ছোট ধাক্কা আছে তার কপাল। বেটি অ্যালেক্সের দিকে তাকিয়ে কথোপকথনটি গ্রহণ করেছিল। আপনি দেখতে পাচ্ছেন যে তিনি কেমন পোশাক পরেছেন, এবং তিনি সরাসরি মেট্রো স্কাই ব্যাংকে চলে গেছেন। একটি কার্ড পেতে আপনার $1 মিলিয়ন প্রয়োজন, এবং তবুও সে যাই হোক ভিতরে গেল, এবং ম্যানেজারকে তাকে চ্যালেঞ্জ করতে হয়েছিল। নিঃসন্দেহে, সে পালিয়ে গেছে সেখানে লাল মুখ, তাই না? সুজান এবং অন্যরা সবাই অ্যালেক্সের দিকে তাকালো,
কল্পনা করল যে সে মেট্রো স্কাই ব্যাংকে কতটা বিব্রত বোধ করেছে। সুজান বেশ চিন্তিত ছিল। রোজ ইতিমধ্যেই অ্যালেক্সের একটি খারাপ ছাপ আছে বলে মনে হয়েছিল, তাই সে কি এখন থাকতে চাইবে? তিনি খুব সরাসরি ছিলেন এবং শুধু ভদ্র হতে থাকবেন না। জো এবং সুজানের দিকে তাকালে রোজের হাসি ঠান্ডা হয়ে গেল। সুজান, আমি খুশি যে তুমি জো র মতো একজন সুদর্শন বয়ফ্রেন্ড পেয়েছ। কিন্তু আমার কিছু করার আছে, তাই আমি থাকব না। বাই। এর সাথে রোজ উঠে দাঁড়ালো, ঘুরে দাঁড়ালো এবং বাইরে চলে গেল, যদিও সে এই দুপুরের খাবারের পরামর্শ দিয়েছিল। জো সত্যিই সুদর্শন ছিল, এবং যেহেতু তিনি একজন স্পোর্টস মেজর ছিলেন, তিনি ধরে নিয়েছিলেন যে তার রুমমেটরাও আকর্ষণীয় হবে। তিনি ভেবেছিলেন যে যদি জোয়ের রুমমেটদের মধ্যে একজন উপযুক্ত হতো, তবে এটি তাকে এমন একজন প্রেমিক খুঁজে পাওয়ার ঝামেলা থেকে বাঁচাবে যা তার বাবা অনুমোদন করবে। এবং তাদের মধ্যে কেউ উপযুক্ত না হলেও, তিনি এখনও দুই সুদর্শন পুরুষের সাথে দেখা করতে পারবেন। তিনি অবাক হয়েছিলেন যখন জোর রুমমেট, বেন, কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল এবং কার্ল ছিল সম্পূর্ণ সাধারণ। তবুও, সে তাদের দুজনকে সহ্য করতে পারে। কিন্তু যখন সে অ্যালেক্সকে দেখল, রোজ আর আটকে থাকতে পারল না। তিনি একজন দরিদ্র পরাজয়বরণকারী ছিলেন যার পৃথিবীতে কোন স্থান ছিল না। CH6 উপহারের প্রতিযোগিতা। হোস্ট রাইডার, তাহলে তোমার সাথে তর্ক করলে কি হবে? তুমি বোকা, তুমি $50 দিয়েছ বলেই তুমি দুর্দান্ত। আপনি যদি আমাকে নিয়ে যেতে চান তবে আপনি আমার সাথে থাকার জন্য পর্যাপ্ত অর্থ পেয়েছেন কিনা তা ভেবে দেখুন। হোস্ট রাইডার একটি মানি গান পাঠিয়েছে। 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 হোস্ট রাইডার পরপর আরও 5টি সোয়াইপ দিয়েছেন, মোট $300 সমান। মিনি হতভম্ব হয়ে গেল। তিনি পর্দায় যা দেখছেন তা বিশ্বাস করতে পারছিলেন না। সে তার বুকের সামনে তার হাত ধরে প্রশস্তভাবে হাসল। হোস্ট রাইডার, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। আমি খুব খুশি। মিনি ক্যামেরার দিকে চুমু খেলেন। তুমি কে? তুমি কি আমার সহপাঠীদের একজন? মিনি চোখ বুলিয়ে জিজ্ঞেস করল। বেন রেগে গেল। তিনি অভিশাপ দিয়েছিলেন, এই লোকটি কি এত মহান কারণ তার কাছে টাকা আছে? আমি তাকে দেখাবো। মিনি আমাকে ম্যানেজারের কাছে দিয়েছিলেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিনি তাড়াতাড়ি মাথা নেড়ে কয়েকবার ফোন টিপে দিল। ম্যানেজার পর্দায় হাজির। ম্যানেজার, বর্তমানে হোস্ট রাইডার, বললেন, বেন, তুমি হেরে যাও। কয়েক সেকেন্ড পরে, একটি সিস্টেম বিজ্ঞপ্তি স্ক্রিনে উপস্থিত হয়েছিল, ফ্লাইং ফিশকে ম্যানেজার একদিনের জন্য নিষিদ্ধ করেছে। ধুর, আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। বেন তার ফোনে ক্রুদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু তিনি বার্তা পাঠাতে পারেননি। হোস্ট রাইডার পাবলিক চ্যাট চালিয়ে গেল। বেন, ইউহারা, পারলে আরেকটা মেসেজ পাঠান। আপনি এর পরিবর্তে পোস্ট করেন না কেন? হাহা। ধন্যবাদ, হোস্ট রাইডার, আমাকে অনেক উপহার দেওয়ার জন্য। এখন, এখানে শুধু হোস্ট রাইডারের জন্য একটি বিশেষ নাচ। মিনি বলল, তারপর উঠে দাঁড়ালো এবং নাচ শুরু করল। মেসেজ বোর্ড পাগল হয়ে গেল মেসেজ দিয়ে। সিলভার ফক্স, আমি ভাবছিলাম এটা কার খাতা। এটা হোস্ট রাইডার হয়ে গেল। হোস্ট রাইডার অসাধারণ। ব্লু নাইট, হোস্ট রাইডার একজন আশ্চর্যজনক যোদ্ধা, এবং তিনি আমাদের ক্লাসের সবচেয়ে ধনী ব্যক্তি। মোটা বিড়াল, হোস্ট রাইডার, তুমি এখন কোথায়? হোস্ট রাইডার উত্তর দিল, আমি বর্তমানে স্প্লেন্ডিড টাওয়ারে আমার কয়েকজন সঙ্গীর সাথে মদ্যপান করছি। আমি আজ রাতে ক্রিস্টাল হোটেলে যাওয়ার পরিকল্পনা করছি। আমি আপনাকে বলছি না আমি কি করতে যাচ্ছি। হা হা হা, বকাবকি চলতে থাকে। অবশ্যই, হোস্ট রাইডার দুর্দান্ত। অন্য একজন হোস্ট রাইডারকে চাটুকার করতে এসেছিল। ওই ইডিয়ট, বেন। হোস্ট রাইডার পোস্ট করেছে। সে আমাকে $1 চ্যালেঞ্জ করার সাহস করে। তাকে দেখতে খুব নোংরা লাগছে। সে আমাকে খোঁচাতে চায়। এই লোকটি মারধরের জন্য জিজ্ঞাসা করছে। বেন মনে মনে ভাবল। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে তার নাকের ছিদ্র জ্বলছিল। তিনি অন্যদের সামনে নিজেকে বিব্রত করার বিষয়ে চিন্তা করেননি, কিন্তু তারপরে তার মনে পড়ে যে এটি মিনির লাইভ স্ট্রিমিং ব্লগ। তার বন্ধু, কার্ল আর ঝগড়া সহ্য করতে পারে না এবং একটি বার্তা পাঠায়। কাদামাটি হাঁস, ভূত রাইডার, আমরা সবাই সহপাঠী। আপনি কি বলছেন তা ভেবে দেখুন। আরে, এখানে আরেকটি বোকা। হোস্ট রাইডার শীঘ্রই উত্তর দিল। এই ছেলেরা অবশ্যই কার্ল বা অ্যালেক্স হতে পারে না। শুধুমাত্র এই দুই দরিদ্র লোক বেনের সাথে ভালো বন্ধু হবে। হোস্ট রাইডার আনন্দ উপভোগ করছিল। তোমরা দুজন গরিব, এমনকি বেনের থেকেও গরিব।
আপনার যদি উপহারের জন্য আমার সাথে প্রতিযোগিতা করার সাহস থাকে তবে আমি আপনাকে তিনজনকে একসাথে লড়াই করতে দেব। আমার ব্যাকহ্যান্ড একটি হাতুড়ি ঘা মতো মনে হবে। হোস্ট রাইডার একটি মানি গান পাঠিয়েছে। 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 হোস্ট রাইডার আরও 5টি উপহার পাঠিয়েছে। মিনি বলল, ধন্যবাদ, হোস্ট রাইডার, তোমাকে অনেক ধন্যবাদ। কেউ আমাকে এত উপহার দেয়নি। হোস্ট রাইডার, তুমি অসাধারণ। তুমি যখন স্কুলে ফিরে যাবে, আমি তোমাকে কিছু আইসক্রিম খাওয়াবো। সে তার বুকের সামনে হাত ধরে মিষ্টি হেসে সবাইকে ধন্যবাদ জানায়। লিটল টিম, অসাধারণ, হোস্ট রাইডার। ঘূর্ণিঝড়, বাহ, আমি হোস্ট রাইডারের মতো উদার কাউকে দেখিনি। হোস্ট রাইডার, তুমি কবে ফিরছ? আমি তোমাকে নিয়ে যাব। ভয়ঙ্কর বাঘ, কেউ কি লক্ষ্য করেছেন যে হোস্ট রাইডারের প্রোফাইল ছবি এত সুন্দর? কে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? অন্যান্য ছাত্ররা তাকে তোষামোদ করতে শুরু করে এবং তাকে চুষতে থাকে। হোস্ট রাইডার আবার পোস্ট করেছেন, আপনি কি দেখেছেন অ্যালেক্স এবং কার্ল কতটা দরিদ্র? মানুষ যা চায় তা নয়। এমনকি আপনারা দুজন আমার সাথে ঝগড়া করছেন। হা হা, তোমরা নিজেদেরকে অতিমূল্যায়ন কর। শেষ পোস্টটি পাঠানোর পরে কার্লের অ্যাকাউন্টটিও নিষিদ্ধ করা হয়েছিল। ধুর, কার্ল রাগ করে কম্পিউটার টেবিলে তার হাতের তালু চেপে ধরল। কার্ল, এটা ঠিক আছে, তাই না? ওই বোকাটার কথাগুলো সিরিয়াসলি নিও না। বেন কার্লকে সান্ত্বনা দিল। সব পরে কার্ল তার জন্য আটকে ছিল। মিনি, আমার অনেক ধনী আত্মীয় আছে। আমি ভবিষ্যতে আপনার লাইভ স্ট্রিমিং ব্লগ দেখব এবং আপনার উপহার কেনার জন্য তাদের সবাইকে নিয়ে যাব। হোস্ট রাইডার আবার সক্রিয় হয়ে উঠেছে, আমি আপনাকে বেন এবং অন্যদের উপর নজর রাখতে সাহায্য করব। আপনি যখন অনলাইনে প্রচুর ভক্ত পাবেন, তখন আমরা তাদের অ্যাকাউন্টগুলিকে কালো তালিকাভুক্ত করতে পারি। আপনি আপনার লাইভ সম্প্রচারে সেই দরিদ্র লোকদের চান না। তারা বিব্রতকর। সেই মুহূর্তে লাইভ স্ট্রিম চ্যানেল থেকে একটি সিস্টেম প্রম্পট ছিল। সম্মানিত প্রশংসক একটি সুপারক্লাস যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। মিনি তখনও জোর মধ্যে লীন ছিল। CH-7 রোজ প্রেডিকামেন্ট। বেন এবং কার্ল মুগ্ধ হয়েছিল। ভালো বলেছেন, তারা একই সাথে উল্লাস করল। লাইভ চ্যানেলেও ছিল প্রশংসার জোয়ার। লিটল টিম, একজন ধনী ব্যক্তির এমন হওয়া উচিত। হ্যারির বিড়াল, এটি দুর্দান্ত। একবার দেখুন এবং আপনি বলতে পারেন তার কিছু বলার আছে। সিলভার মুন, আমি এটা পছন্দ করি। আপনি সেই ধনী অহংকারী ছেলেদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কি হচ্ছে এখন? হোস্ট রাইডার এতক্ষণে চুপ হয়ে গেল। সিস্টেম বার্তাটি বার্তা বারে পপ আপ হয়েছে। হোস্ট রাইডার চলে গেছে। হোস্ট রাইডার দূরে সরে গিয়েছিল এবং দর্শকরা হাসছিল। লাইভ স্ট্রিমে অন্য একটি মেয়েকে মিনির কাছে হেঁটে যেতে এবং তার কাঁধে হাত রাখতে দেখা যায়। কেউ একজন জিজ্ঞাসা করেছিল, মিনি, তোমার স্টুডিওতে তোমার সাথে আর কে আছে? মেয়েটির লম্বা চুল, চিবুক চিবুক এবং খুব হালকা মেকআপ ছিল। তিনি খুব সুন্দর ছিল। লাইভ স্ট্রিমে তাকে খুব স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল। তিনি ক্যামেরার দিকে তাকালেন। লাইভ স্ট্রিমিং ব্লগ দেখার দর্শকরা তাদের হৃদয় কেঁপে উঠল। মিনি পরিচয় করিয়ে দিল, বন্ধুরা, এটা আমার রুমমেট ক্যাথি। সে খুব সুন্দর। আপনি যদি আমার শো দেখতে থাকেন, আমি আপনাকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেব। মিনি ক্যাথির হাত ধরে স্ক্রিনের সাথে মিষ্টি করে কথা বলল। ক্যাথি সবেমাত্র মিনির লাইভ স্ট্রিমিং ব্লগ দেখছিল। যখন সে দেখল যে তার বন্ধুকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 11টি যুদ্ধজাহাজ দেওয়া হয়েছে, তখন সে উত্তেজিত হয়ে উঠল। 11টি যুদ্ধজাহাজের মূল্য ছিল $1000। অবশ্যই, তিনি একটি ধনী মানুষ খুঁজে পেতে চেয়েছিলেন। এই প্রশংসক যদি মিনির বন্ধু হয়, ক্যাথি তাকে জানতে চেয়েছিল। মিনি, তুমি এখনো আমাকে উত্তর দাওনি। কে এই লোক? ক্যাথি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল যখন সে একটি চেয়ার ধরে ক্যামেরার সামনে বসেছিল, খোলামেলাভাবে স্ক্রিনের দিকে তাকিয়েছিল, চায় যে ধনী ব্যক্তিটি লাইভ স্ট্রিমিং ব্লগটি দেখছিল সে তার দিকে ভালো করে দেখুক। আমি জানি না, আমার মনে হয় ব্র্যাড সোমার্সি আজ আমার লাইভ স্ট্রিমিং ব্লগ দেখতে এসেছেন। মিনি মাথা নেড়ে ক্যামেরার দিকে তাকালো। ব্র্যাড, আপনি এখনো সেখানে আছেন? হ্যাঁ, আমি এখানে আছি, উত্তর এল। ক্যাথি খুব খুশি হয়েছিল। তিনি অত্যন্ত উত্তেজিত ছিলেন এবং তাকে আকৃষ্ট করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। ব্র্যাড, তুমি এখন খুব শান্ত ছিলে। তুমি মিনিকে 11টি যুদ্ধজাহাজ দিয়েছ কোন চিন্তা না করে, সে বলল। আপনি খুব দুর্দান্ত। আমি আমার লাইভ স্ট্রিম করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি কি এটি দেখবেন?
বেন যখন অ্যালেক্সকে তার ফোন ধরে বিছানায় শুয়ে থাকতে দেখেন, তখন তিনি নিশ্চিত হন যে তিনি মিনির লাইভ স্ট্রিমিং ব্লগও দেখছেন। সে তাকে সাহায্য করার চেষ্টা করল, অ্যালেক্স, এটা দেখা বন্ধ করো। তুমি জানো ক্যাথি যখন একজন ধনী লোককে দেখে তখন সবসময় উত্তেজিত হয়। সে খুবই নির্লজ্জ। অ্যালেক্স তাকে উপেক্ষা করে তার ফোনের দিকে তাকাতে থাকে। ক্যাথি, মিনি বিরক্ত হয়ে ক্যাথিকে ডাকল। আপনি কেন আমাকে বলেননি যে আপনি একটি লাইভ স্ট্রিম শুরু করার প্রস্তুতি নিচ্ছেন? এমনকি যদি আপনি করেন, আপনি কি মনে করেন যে আপনি আমার কাছ থেকে ব্র্যাডকে চুরি করতে সক্ষম হবেন? ক্যাথি মিনির কথা উপেক্ষা করে ক্যামেরার সামনে নির্লজ্জভাবে বলল, ব্র্যাড, আমি এখনো অবিবাহিত এবং আমি একজন উপযুক্ত বয়ফ্রেন্ড খুঁজে পাইনি। কিছু কারণে আমি তোমার মতো অনুভব করি, এবং আমি একটি সংযোগ অনুভব করি। আমরা একে অপরের সাথে পরিচিত হতে চাই। ক্যাথির কোমল অভিব্যক্তি যখন সে কথা বলেছিল তা স্পর্শকাতর ছিল। ব্র্যাড জিজ্ঞেস করল, আপনি কি এখনো অবিবাহিত? ক্যাথি কিছুটা হতবাক হয়ে গেল। তিনি এত সুন্দর ছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি অবিবাহিত ছিলেন তা বিশ্বাস করা কঠিন। যাই হোক, একজন ধনী স্বামীকে সুরক্ষিত করতে সাহায্য করার জন্য তাকে সঠিক ধারণা দিতে হয়েছিল, তাই তিনি জোর দিয়েছিলেন যে তিনি ছিলেন। তিনি আরও জানতেন যে পুরুষরা বিশেষ করে এমন মহিলাদের প্রতি আকৃষ্ট হয় যাদের এখনো সঙ্গী ছিল না। হ্যাঁ, এবং আমার এখনো কোনো প্রেমিক ছিল না, ক্যাথি নম্রভাবে বলল। ক্যাথি, তুমি কি শুধু অ্যালেক্সের সাথে সম্পর্ক ছিন্ন করনি? তুমি কি এখন বিলিকে ডেটিং করছো না? মিনি ক্যাথিকে জিজ্ঞাসা করলেন, শোতে লাইভ। মিনি ক্যাথির ম্যানিপুলেটিভ চরিত্রে অভ্যস্ত ছিল। সাধারণত, এটি তাকে বিরক্ত করেনি, তবে এই লোকটি তাকে $1000 মূল্যের একটি উপহার দিয়েছিল। তিনি তাকে ক্যাথির কাছে হারাতে চাননি। আহহ! ক্যাথি আশা করেনি মিনি তাকে প্রকাশ করবে। তিনি বিব্রত দেখালেন এবং ক্ষমাপ্রার্থী হাসলেন। মিলি এবং আমি ঠিক, আমরা শুধু ভালো বন্ধু। অ্যালেক্সের জন্য, আমি তার জন্য দুঃখিত ছিলাম কারণ সে দরিদ্র, এবং আমি তাকে পড়াশোনা করতে সাহায্য করেছি। আমার এবং তার সম্পর্কের জন্য এটি একটি গুজব ছড়িয়েছিল আমাদের সহপাঠীরা। ক্যাথি সম্ভাব্য মামলাকারীর কাছে তার নির্দোষতা প্রমাণ করার জন্য একটি অজুহাত আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। ব্র্যাড, আপনি যদি ক্যাথিকে জানতে চান, আমাকে যোগ করুন। মিনির কথার অর্ধেক পথ দিয়ে সিস্টেমটি অনুরোধ করে, এই দর্শক ইতিমধ্যেই লাইভ ব্রডকাস্ট রুম ছেড়ে চলে গেছে। মিনি এবং ক্যাথি হতাশ হয়েছিল। অ্যালেক্স তার ফোন বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। দেয়ালের দিকে তাকালো কিন্তু সেদিকে তাকালো না। তিনি এই মুহূর্তে ক্যাথির দৃশ্যের কথা ভাবছিলেন। আমি 1 বছর ক্যাথির সাথে ছিলাম এবং তবুও সে আমাদের সম্পর্ককে একজন দরিদ্র সহপাঠীকে সাহায্য করার সাথে তুলনা করেছিল। তার কথাগুলো আমার হৃদয়ে তলোয়ারের মতো বিঁধছে। অ্যালেক্স নিজের মনেই হাসল। ক্যাথি টাকা পছন্দ করত। তার কেমন লাগবে যদি সে জানতো আমি কতটা ধনী। পরের দিন সকালে, অ্যালেক্স এবং তার ছাত্রছাত্রীরা ক্লাস শেষে তাদের ডর্মে ফিরে আসে। তারা সবেমাত্র তাদের টেকআউট খাওয়া শেষ করেছে এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল যখন জো ভেতরে ঢুকল। রুমে প্রবেশ করার সময় তাকে বিষণ্ণ দেখাচ্ছিল। CH8 পারিবারিক সংযোগের শক্তি। অ্যালেক্সের গলা শুনে রোজ খানিকটা স্তব্ধ হয়ে গেল। সে নাক মোছা বন্ধ করে মাথা তুলল। সে অ্যালেক্সের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। তুমিও এসেছো, সে বলেছিল। অ্যালেক্স সামান্য মাথা নাড়ল কিন্তু কিছু বলল না। রোজের অভিব্যক্তি বিচার করে, তিনি তাকে সেখানে চান বলে মনে হয় না। সুজান দ্রুত অ্যালেক্সের জন্য কথা বলল। গোলাপ, অ্যালেক্স এসেছিল তোমাকে এর থেকে মুক্তির উপায় ভাবতে সাহায্য করতে। সে তোমাকে নিয়েই চিন্তিত। চিন্তিত, রোজ হাসল। যদি এটা গতকাল আপনার জন্য না হতো, আমরা লুসিয়েলের সাথে ধাক্কা মারতাম না। এবং যদি আমরা লুসিয়েলের সাথে ধাক্কা না দিতাম, তাহলে ঘটনাটি কখনোই ঘটত না, সে চিৎকার করে বলল। তারপর সে দরজার দিকে ইশারা করে চিৎকার করে বলল, এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। গোলাপ, নিজের কথা শোন, সুজান বলল। তিনি অনুভব করেছিলেন যে রোজ অন্যায় হচ্ছে। অবশেষে, অ্যালেক্স আপনাকে সাহায্য করতে এসেছিল এবং আপনি তার সাথে এভাবে কথা বলেন। অ্যালেক্স কিছু বলল না। সে ধীরে ধীরে ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। জো ফোন কেটে দিল এবং তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য অনুসরণ করল। অ্যালেক্স, তুমি ঠিক আছো? তিনি জিজ্ঞাসা করলেন। গোলাপ এখনই স্থির ছিল, কিন্তু মনে রাখবেন যে সে আজকে তার স্তরে নিচু হয়ে গেছে। আমি জানি, এটা ঠিক আছে। অ্যালেক্স মৃদু হাসল। ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে ওকে রাজি কর। ওকে চিন্তা না করতে বল। ঠিক হয়ে যাবে।
অ্যালেক্স এমনভাবে বেরিয়ে গেল যেন কিছুই হয়নি। জো অ্যালেক্সকে যেতে দেখেছে এবং দ্রুত ডর্মে ফিরে যাওয়ার আগে মাথা নাড়ল। আমি আর কখনো সেই নিম্ন জীবন দেখতে চাই না। রোজ তখনও অ্যালেক্সকে অভিশাপ দিচ্ছিল। জো ভিতরে আসতে দেখে সে থেমে গেল এবং তার সেলফোন বের করল। আমার একটা ধারণা ছিল আমি আমার পুরানো স্কুল বন্ধুকে ফোন করব, সে সাহায্য করতে পারে কিনা। হ্যালো, জেন। এটা রোজ। রোজ জেনকে তার পরিস্থিতি সম্পর্কে বলতে শুরু করে। আস্তানায় থাকা অন্যরাও যে কাউকে সাহায্য করতে পারে তা ভাবতে পারে এমন কারো সাথে যোগাযোগ করেছিল। আরে, আঙ্কেল চাক, এটা আমি, স্টেসি। আপনি কি আমাকে একটি উপকার করতে পারেন? হেভেনলি লায়ন গ্রুপের আমার ডর্মোমেট এবং ডোনাল্ড ব্রেনান কি? আপনি তাকে বিরক্ত করার সামর্থ্য নেই। না, আপনার অন্তত কথা বলার চেষ্টা করা উচিত তাকেও। ঠিক আছে, আমি অন্য কাউকে খুঁজব, আঙ্কেল চক। আরে, আন্টি রুথ, আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারেন? অ্যালেক্স মেয়েদের ডরমেটরি থেকে বেরিয়ে গেল, তাজা বাতাসে শ্বাস নিল এবং তার ফোন বের করল। স্মৃতি থেকে একটা নম্বর টিপে ফোনটা কানের কাছে রাখল। একজন বয়স্ক কণ্ঠের উত্তর দেওয়ার আগেই 3বার ফোন বেজে উঠল সে। অ্যালেক্স, আপনি অবশেষে কল করেছেন। আপনি এত বছর ধরে বাড়ি থেকে দূরে ভুগছেন, এবং আমি দোষী এবং সাহায্য করার ক্ষমতাহীন বোধ করছি। মার্ক, আপনি নিজের উপর খুব কঠিন হচ্ছেন, অ্যালেক্স উত্তর দিল। 7 বছর পর অ্যালেক্সের হৃদয়ে তার পরিবারের বাটলারের কণ্ঠস্বর শুনে আবেগে ফুলে ওঠে। আমার দারিদ্র্যের প্রশিক্ষণ শেষ। আমি এখন পরিবারের প্রভাব ব্যবহার করতে পারি, তাই না? অবশ্যই, পরশু থেকে শুরু। পরিবার ইতিমধ্যেই তোমার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্ক খুশি হয়ে উত্তর দিল। হ্যাঁ, আমি হেভেনলি লায়ন গ্রুপের ডোনাল্ড ব্রেনানকে মোকাবিলা করতে চাই। অ্যালেক্স সোজা কথায় চলে গেল। স্বর্গীয় সিংহ গ্রুপ, স্বর্গীয় সিংহ গ্রুপ। মার্ক নিজের মনে দুবার বিড়বিড় করে বলল, এই বৃদ্ধ ভৃত্যকে ধীর বুদ্ধির জন্য ক্ষমা করুন, কিন্তু স্বর্গীয় সিংহের দল কোথা থেকে এসেছে? এটি নিউ ইয়র্কের স্থানীয় ব্যবসাগুলির মধ্যে একটি, অ্যালেক্স ব্যাখ্যা করেছিলেন। অ্যালেক্সের পরিবার বিশ্বকে প্রভাবিত করে। হেভেনলি লায়ন গ্রুপ নিউ ইয়র্কের শীর্ষ 10টি উদ্যোগের মধ্যে একটি ছিল, তবে এটি বিশ্বব্যাপী দৃষ্টিকোণ থেকে এতটা দুর্দান্ত ছিল না। স্বর্গীয় সিংহ, মার্ক চিৎকার করে উঠল। অবশ্যই, এটা আমাদের পরিবারের ইস্ট কোস্ট ডিভিশন অফ ম্যানেজমেন্টের অধীনে পড়ে। আমি ইস্ট কোস্ট ডিভিশনের ম্যানেজার কেনকে জানাবো। স্যার, আপনি ডোনাল্ডের সাথে কিসের মুখোমুখি হতে যাচ্ছেন? তাকে বলুন ইস্ট ওয়েস্ট কার্গো কোম্পানির বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ বন্ধ করতে, অ্যালেক্স হালকাভাবে বলল। ঠিক আছে, চিন্তা করবেন না, স্যার। 8 ঘন্টার মধ্যে ইস্ট ওয়েস্ট কার্গো কোম্পানির সাথে ডোনাল্ডের যেই লেনদেন হোক না কেন, সে থামবে। মার্ক একটা মৃদু হাসি দিয়ে বলল। ভালো। অ্যালেক্স তারপর ফোন কেটে দিল। অ্যালেক্সের আদেশ পাওয়ার পর মার্ক অবিলম্বে নিশ্চিত করে যে বার্তাটি পূর্ব উপকূল বিভাগের ব্যবস্থাপক কেনের কাছে পৌঁছেছে। এই সময়ের মধ্যে জেনের বাবা, রোজ যে হাই স্কুলের সহপাঠীকে ডেকেছিলেন, তিনি তার ছেলের অনুরোধে রাজি হয়েছিলেন এবং নিউ ইয়র্ক সিটি মার্চেন্ট ইউনিয়নে ছুটে যান। তিনি ইউনিয়নের সভাপতি উইলিয়াম চেজের জুনিয়র হাই স্কুলের সহপাঠী ছিলেন। উইলিয়াম সাহায্য করতে রাজি হলে তিনি এই বিষয়টি সমাধান করতে পারেন। সেই সময় উইলিয়াম ইউনিয়ন বিল্ডিংয়ে ছিলেন, একটি বিনিয়োগ কোম্পানির সাথে আলোচনা করছিলেন। উভয় পক্ষের 10 জন সদস্য ছিল এবং চুক্তিতে মোট $125 মিলিয়ন জড়িত ছিল। আলোচনা তার সবচেয়ে জটিল মুহূর্তে পৌঁছেছে। তারা সবাই অনুভব করেছিল যে তারা 10 মিনিটের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে, যার ফলে উইলিয়ামের কোম্পানি $125 মিলিয়ন বিনিয়োগ পাবে। এই সংকটময় মুহূর্তে মিটিং রুমের দরজা ঠেলে খুলে দেওয়া হলো এবং উইলিয়ামের সেক্রেটারি ভিতরে চলে গেল। উইলিয়াম ভ্রুকুটি করল। অন্যরাও বিরক্ত লাগছিল। সচিবের পক্ষে আলোচনায় বাধা দেওয়া অত্যন্ত অভদ্র বলে বিবেচিত হয়েছিল। যাই হোক, সেক্রেটারি উইলিয়ামের কাছে এসে তার কানে কিছু কথা ফিসফিস করে বলল। উইলিয়ামের অভিব্যক্তি নোটিশ পরিবর্তন। CH9, মেয়ে জিতবে কে? পশ্চিম ক্রীড়া মাঠের দিকে হাঁটতে হাঁটতে অ্যালেক্স 5 বা 6 জন সুন্দরী মেয়েকে তার পথে যেতে দেখেছিল। সবচেয়ে লম্বা মেয়েটি তাকে উদ্দেশ্য করে বলল, অ্যালেক্স, তুমি শেষ পর্যন্ত এসেছ। এত সময় লাগলো কেন? এটা ছিল যারা ফিটজেরাল্ড, যিনি তাকে ফোন করেছিলেন। যারা $10 বের করে অ্যালেক্সকে দিল। স্কোয়াডের জন্য 6 বোতল জল কিনুন। ক্যাপ্টেন, ফোনে জিজ্ঞেস করলেন না কেন? আমি যাওয়ার পথেই কিনে নিতাম। $10 হাতের মুঠোয় ধরে জিজ্ঞেস করলেন অ্যালেক্স। আরে, আজ তোমার মেজাজ খারাপ কেন? এটা ঠিক না।
কি সমস্যা, তুমি কি আর নিতে পারো না? যারা তার মুখ খুলতে এবং বন্ধ করার সাথে সাথে তার চোখ বড় হয়ে যায়। তার কথাগুলো কামানের গোলার মতো অ্যালেক্সের দিকে ছুটে গেল। না, ঠিক আছে, আমি এখন এটি কিনতে যাব, অ্যালেক্স বলল। যারা ফিটজেরাল্ডের সাথে তর্ক করার পরিবর্তে গিয়ে পানি কেনার সিদ্ধান্ত নিয়েছে। অ্যালেক্স যখন জল নিয়ে ফিরে আসে, তখন সে যারাকে $4 পরিবর্তন করে দেয়। চিয়ারলিডিং দলের মেয়েরা প্রত্যেকে একটি বোতল নিয়েছিল এবং তা থেকে জল পান করেছিল। অ্যালেক্স, আমার ভক্ত। যারা ফিটজেরাল্ড অ্যালেক্সকে আদেশ করলেন। অ্যালেক্সের আর কিছুই করার ছিল না, তাই যারাকে ভক্ত করা শুরু করে। তারা কাছাকাছি একটি বাস্কেটবল কোর্টে বসে স্কুলের বাস্কেটবল দলকে ম্যাচের জন্য অনুশীলন করতে দেখছিল। আধ ঘন্টা বিশ্রামের পর যারা হাততালি দিয়ে চিয়ারলিডারদের অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য ডাকলেন। অ্যালেক্স গ্র্যান্ডস্ট্যান্ডে একা বসে যারা এবং স্কোয়াডের বাকিদের অনুশীলন দেখেছিল। তার চারপাশের সিটগুলো সব মেয়েদের ব্যাগ এবং প্রশিক্ষণের সরঞ্জামে ভরা ছিল। অ্যালেক্স কাউকে বলতে শুনেছে, হ্যালো, আপনি তাদের সাথে খেলছেন না কেন? একটি মেয়ে পাশ থেকে হেঁটে অ্যালেক্সের দিকে হাসল এবং তার পাশে বসল। অ্যালেক্স এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। এই মেয়েটির লম্বা চুল, একটি ডিম্বাকৃতি মুখ, তুষার সাদা চামড়া, পরিষ্কার কালো এবং সাদা চোখ এবং একটি বন্ধুত্বপূর্ণ অভিব্যক্তি ছিল। হ্যালো, অ্যালেক্স উত্তর দিল। অ্যালেক্স যখন অন্য কিছু বলতে চলেছে, তখন লেকার্স জার্সি পরা একটি লম্বা ছেলে হেঁটে এসে বলল, হাই সুন্দরী, কেন আপনি তাকে নিয়ে বিরক্ত করছেন? তিনি কেবল চিয়ারলিডিং স্কোয়াডের বেবিসিটার। তিনি এমন একজন যিনি সমস্ত নোংরা করেন। আমি জানি না কেন যারা ফিটজেরাল্ড তাকে স্কোয়াডে যোগ দিতে দিল যখন সে খুবই দরিদ্র। ওহ, মেয়েটি অ্যালেক্সের দিকে সদয় দৃষ্টিতে তাকালো। আপনি আসার আগে এই পরাজিত ব্যক্তি চিয়ারিং স্কোয়াডের মেয়েদের ফ্যানিং করছিল। এর জন্যই তিনি ভালো। পুরুষটি নিজেকে পাখা মেরে মেয়েটিকে টিজিং হাসি দিল। তারপর লম্বা লোকটি মেয়েটির দিকে তার হাত বাড়িয়ে দিল। হ্যালো, আমার নাম ডিন মার্শাল। আমি স্কুল বাস্কেটবল দলের তারকা খেলোয়াড়। এবং আমি আমার নিজের ব্যবসা শুরু করেছি। এটি বেশ ভালো চলছে। আমার বার্ষিক আয় মাত্র 2 মিলিয়নের কাছাকাছি হওয়া উচিত। আপনি কি মনে করেন? যতই সে তার দিকে তাকাত, ততই তাকে পছন্দ করত। তার সুন্দর চেহারা এবং অন্যান্য গুণাবলী দিয়ে তিনি জানতেন যে তিনি যে কোনো মেয়েকে জয় করতে পারেন। মেয়েটি ইতস্তত করে ডিনের প্রসারিত হাতের দিকে তাকালো কিন্তু তা নিল। তিনি শুধু তার দিকে তাকিয়ে হাসলেন। হ্যালো, আমি র্যাচেল ও কনর, যারার একজন বন্ধু। ডিন একটু বিব্রত হয়ে হাত ফিরিয়ে নিয়ে বললেন, র্যাচেল ও কনর, এটা একটা সুন্দর নাম। যারা এবং স্কোয়াড প্রশিক্ষণ নিচ্ছে, এবং এখানে কথা বলা কঠিন। চলো একসাথে মাঠে ঘুরে আসি, এবং আমরা আড্ডা দিতে পারি। ধন্যবাদ, কিন্তু কোন প্রয়োজন নেই। রাহেল মৃদু হাসল। ডিন রাগান্বিত ছিলেন, কিন্তু তিনি এত সুন্দর মেয়েকে ছেড়ে দিতে রাজি ছিলেন না। তিনি থাকতে চেয়েছিলেন এবং তার জন্য লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই বাস্কেটবল কোর্টে কেউ তাকে ডেকেছিল এবং তাকে কোর্টে ফিরে যেতে হয়েছিল। তোমার নাম কি? রাচেল মাথা ঘুরিয়ে অ্যালেক্সের দিকে মৃদু হাসি দিয়ে তাকালো। অ্যালেক্স, সে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিল। তার মনোযোগ সম্পূর্ণরূপে রাচেলের আচরণের উপর নিবদ্ধ ছিল। সে যখন তার দিকে তাকায় তখন তার সুন্দর চোখে অবজ্ঞা বা করুণা কিছুই সে শনাক্ত করতে পারেনি। অ্যালেক্স তার সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। রাহেলের চোখের দিকে তাকালে সে হাসতে শুরু করল। যারা ফিটজেরাল্ড এবং চিয়ারলিডিং দল আরও দুটি লাফ শেষ করে, তারপর যারা অ্যালেক্স এবং রাচেলের কাছে গিয়ে বলল, রাচেল, তুমি তার সাথে কথা বলছো কেন? যারা একটু অবাক হয়ে রাচেলের দিকে তাকালো। সে অ্যালেক্সের কাঁধে চিমটি মেরে তাকে পথ থেকে সরিয়ে দেয় যাতে সে তার বন্ধুর পাশে বসতে পারে। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, আমি তাকে নিয়োগ দিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম কেউ আমাকে স্টেরিও বহন করতে এবং পোশাকগুলি সরাতে সাহায্য করুক। আপনি তার জামাকাপড় থেকে বলতে পারেন যে তিনি কেবল একটি দরিদ্র স্লব। আমি এটাকে পাত্তা দিই না। আমার মনে হয় ওকে বেশ সুন্দর লাগছে, রাচেল হেসে বলল। অনেক ভালো। যারা তার বন্ধুর সাথে সম্পূর্ণ অসম্মত। তিনি অ্যালেক্সকে কড়া চেহারা দিয়ে বললেন, আমি এটা জানতাম। আপনি কেবল রাচেলের সাথে কথা বলতে এসেছেন কারণ আপনি মনে করেন সে সুন্দর। আপনি কি আপনার জায়গা জানেন না? আমি আপনাকে সতর্ক করছি, রাচেলের কথা ভাববেন না। উদ্ধৃতি চিহ্ন। অ্যালেক্স ব্যাখ্যা করতে চেয়েছিল, কিন্তু সে কি বলবে তা বুঝতে পারছিল না। আমার সম্পর্কে কি? সিরিয়াসলি, অ্যালেক্স শুরু করলেন, কিন্তু যারার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠলে তিনি মধ্যস্থতা বন্ধ করে দিলেন।
অ্যালেক্স কথা বলা বন্ধ করে দিয়েছে দেখে রাচেল তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তারা যারার সেলফোন রিং দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তিনি একটি গোলাপি কভারে একটি ফোন বের করে নম্বরটির দিকে তাকালো, সামান্য ভ্রুকুটি করে। সে উঠে দাঁড়ালো এবং কলের উত্তর দিতে একটু দূরে চলে গেল। আরে CH10 গোলাপকে সাহায্য করেছিল। ট্রেনিং সেশনের পর যারা এবং চিয়ারলিডিং স্কোয়াডের অন্যান্য মেয়েরা বাস্কেটবল দলের সাথে চলে গেল। সরঞ্জাম পরিষ্কার করার কাজ স্বাভাবিকভাবেই অ্যালেক্স, পরিষেবা সহকারীর উপর পড়ে। রাচেল করুণার দৃষ্টিতে অ্যালেক্সের দিকে তাকালো। তিনি থাকতে চেয়েছিলেন এবং তাকে সরঞ্জামগুলি সংগঠিত করতে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু যারা তাকে টেনে নিয়ে গিয়ে বলেছিল, চিয়ারলিডিং স্কোয়াডের জন্য অ্যালেক্সের একমাত্র মূল্য আমাদের প্যাক আপ করতে সহায়তা করছে। অন্যথায় আমরা তাকে ইতিমধ্যেই বের করে দিতাম। অ্যালেক্স যখন চিয়ারলিডিং স্কোয়াডের জন্য সরঞ্জামগুলি প্যাক আপ করছিল এবং স্টোররুমে রাখছিল, তখন তার ফোন বেজে উঠল। এটা মার্ক ছিল। স্যার, কেন বলেছেন যে ব্যাপারটা মিটে গেছে? ঠিক আছে, এটা দুর্দান্ত, অ্যালেক্স বলল এবং ফোন কেটে দিল। অ্যালেক্স বিশ্বাস করতে পারেনি যে তার পরিবার কত তাড়াতাড়ি এটি সাজিয়েছে। অ্যালেক্স তাদের কল করার মাত্র 1 ঘন্টা হয়েছে। তিনি অনুমান করেছিলেন যে রোজ শিগগিরই খবরটি শুনতে পাবে। পরে, সেই বিকেল 5টার দিকে, অ্যালেক্স জগিং করছিল যখন সে জোর কাছ থেকে ফোন পেয়েছিল। জো খুব খুশি মনে হলো। অ্যালেক্স, তুমি কোথায়? ক্রীড়ার মাঠে। এত খুশি লাগছে কেন? রোজের সাথে এখন সব ঠিক আছে। অ্যালেক্স ভেবেছিল এতক্ষণে নিশ্চয়ই তার কাছে খবর পৌঁছে গেছে। বাহ, আপনি কিভাবে জানলেন? তার বাবা মাত্র 20 মিনিট আগে ফোন করেছিলেন এবং আপনি ইতিমধ্যে জানেন। অবাক হয়ে জিজ্ঞেস করল জো। আপনি এত খুশি লাগছে যে আমি জানতাম সমস্যাটি অবশ্যই সমাধান করা উচিত। অ্যালেক্স মৃদু হাসল। এটা সত্য, জো আবার তার কণ্ঠস্বর তুলে বলল। এখন যেহেতু আপনি তার ভালো বইগুলিতে ফিরে এসেছেন, রোজ বলেছেন যে তিনি আপনাকে ডিনারে ব্যবহার করতে চান। আমরা ইতিমধ্যে সেখানে চলে এসেছি। তোমরা এগিয়ে যাও। আমি যেতে চাই না। রোজ তাকে খুব ঘৃণা করত, সে জানত যে সে যদি যায় তবে সে হতাশ হবে। এসো, এসো, তোমার সব বন্ধু এসেছে। তুমি আসতে ভয় পাচ্ছ। আমি যেতে চাই না। তোমরা মজা কর। আরে, তুমি হেরে যাও। তুমি না এলে তুমি আর আমাদের বন্ধু নও। তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাও। জো চিৎকার করে ফোন কেটে দিল। অ্যালেক্স কলের শেষের কথা শুনে মৃদু হাসল। ধীরে ধীরে স্কুলের গেট থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গেল। প্রবেশ করার সাথে সাথেই সে তার বন্ধুদের কথা শুনতে পেল এবং সে তাদের টেবিল খুঁজতে আওয়াজ অনুসরণ করল। একটি টেবিলের চারপাশে 10 জনের বেশি লোক বসেছিল। রোজের ধর্মসঙ্গী এবং তার ধর্মসঙ্গী ছাড়াও কিছু অপরিচিত মুখ ছিল। তারা অবশ্যই রোজের বন্ধু হতে পারে যা সে ভেবেছিল। অ্যালেক্স ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেল এবং সবাই ঘুরে তার দিকে তাকালো। রোজ, যে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, ঘুরে ঘুরে দেখল যে অ্যালেক্স এসেছে। তার চোখ জুড়ে ঘৃণার একটা চেহারা ফুটে উঠল যখন সে বলল, আমি কি তোমাকে আসতে বলেছি? ঠিক আছে, আমার মেজাজ ভালো, তাই আমি অনুমান করছি তুমি সেটার সদ্ব্যবহার করতে পারবে এবং থাকতে পারবে। তারপরে তিনি তার কথোপকথন পুনরায় শুরু করেছিলেন এবং অ্যালেক্সকে আর কোনো চেহারা দেননি। অ্যালেক্স হাঁটা থামিয়ে রোজের পিঠের দিকে তাকালেন, তিনি অনুভব করলেন তার হৃদয়ের স্পন্দন। ভুলে যাও, সে ভেবেছিল। ভুলে যান যে আমি তাকে এই সময় সাহায্য করেছি। এখন থেকে ওর সাথে আমার কিছু করার থাকবে না। জো দ্রুত অ্যালেক্সের কাছে গেল এবং ফিসফিস করে বলল, ওকে একা ছেড়ে দাও। তোমার বন্ধুরা খুশি তুমি এসেছো। এসো এবং আমার সাথে বসো। কথা বলতে বলতে জো অ্যালেক্সকে টেনে নিয়ে তার পাশে বসল। অ্যালেক্স বসার সাথে সাথে রোজ বিরক্ত হয়ে তার দিকে তাকালো। অ্যালেক্স এমনকি তার দিকে তাকায়নি, নিজেকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। গোলাপ, কি হয়েছে? তুমি তাকে ঘৃণা করো কেন? একটি অপরিচিত মেয়ে অ্যালেক্সের দিকে তাকালো এবং রোজকে ফিসফিস করে বলল। অন্যরা, যারা পরিস্থিতি সম্পর্কে কিছুই জানত না, তারাও রোজের দিকে তাকালো, তার ব্যাখ্যার জন্য অপেক্ষা করছিল। রোজের দৃষ্টি অ্যালেক্সের দিকে ছড়িয়ে পড়ে এবং তারপরে সে অন্যদের দিকে তাকালো। সে অভিমান করে কটাক্ষ করে বলল, এই লোকটা অবিশ্বাস্য। সে গতকাল সকালে মেট্রো স্কাই ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল, কিন্তু তার কাছে সেই ব্যাংকের কার্ডও নেই। যারা জানত না কি ঘটেছে তারা সবাই তাদের মুখ ঢেকে দিল এবং রোজের কথা শুনে হাসল। তারা অ্যালেক্সের দিকে তাকাতে পারল না। শুধুমাত্র সুজান, জো এবং অন্যরা যারা পরিস্থিতির সাথে পরিচিত ছিল, তারা অত্যন্ত বিব্রত দেখাচ্ছিল। তারা সবাই ভাবছিল,
আমরা সবাই এখানে একসাথে খাচ্ছি। আপনি অ্যালেক্সকে পছন্দ না করলেও আপনাকে কি তার দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করতে হবে? এক এক করে ওয়েটার টেবিলে খাবারের প্লেট নিয়ে এল। তাদের মধ্যে 10 জন একসাথে জড়ো হয়েছিল, চ্যাট করছিল এবং হাসছিল যখন অ্যালেক্স কেবল তার পাশে জো এবং বেনের সাথে চ্যাট করেছিল, রোজ এবং অন্যদের সাথে নয়। রোজ বলছিলেন, আন্দাজ কি? শেষ পর্যন্ত হেভেনলি লায়ন গ্রুপের চেয়ারম্যান ডোনাল্ড ব্রেনান ব্যক্তিগতভাবে আমার বাবার অফিসে এসেছিলেন তার কাছে ক্ষমা চাইতে। এটাকেই আপনি নম্রতা বলছেন? সে তার বাবার কাছ থেকে যে খবর শুনেছিল তা বর্ণনা করল। তার বন্ধুরা উত্তর দিয়েছিল, অসাধারণ, রোজ। সত্যি কথা বলতে কি, আমি আশা করিনি যে আপনার পরিবার এত সহজে এই সমস্যার সমাধান করতে পারবে। সর্বোপরি, এটি হলো হেভেনলি লায়ন গ্রুপ, নিউ ইয়র্ক সিটির সেরা 10টি উদ্যোগের মধ্যে একটি। হ্যাঁ, ডোনাল্ডের অসাধারণ ক্ষমতা আছে। এটা ইন্টারনেটেও আছে। তিনি একবার একটি কোম্পানিকে অদৃশ্য করে দিয়েছিলেন, কিন্তু আপনার পারিবারিক সমস্যা একদিনেরও কম সময়ে সমাধান হয়ে গেছে। আরেকজন লোক বলেছিল যে সে থাম্বা সাপ দিয়েছে। আমাদের বলুন কে আপনার পরিবারকে ঠিক সাহায্য করেছে যাতে আমরা সবাইকে বলতে পারি, অন্য একটি ছেলে হাসতে হাসতে রোজকে বলল। অবশ্যই, আমিও ভাবছি কে আমাকে সাহায্য করেছে। ভাই, চ্যানেলটি